তুমি যদি একটা ক্লাস অফ করে নেক্সট ক্লাসে জয়েন হও তাহলে কিন্তু তুমি বুঝতে পারবে না। তো অবশ্যই পার্ট 1টা দেখবে, এবং পার্ট 1-এর আগে যা একটা ভিডিও রয়েছে যে কিভাবে কি ক্লাসটা হবে, তো সেই ভিডিওটা সবার আগে দেখবে, কারণ ওখানেই আমি বলে দিয়েছি যে আমাদের ক্লাসটা কিভাবে হবে এবং এর কি সিগনিফিকেন্ট রয়েছে ক্লাসে। ঠিক আছে, তো চলো আজকে আর বেশি কথা বলবো না, ডাইরেক্ট বেসিক কনসেপ্টে আমরা চলে যাচ্ছি। আমরা করছিলাম পার্সেন্টেজ। পার্সেন্টেজের আমরা আজকে করব টাইপ 4। এর আগের 3টে টাইপ হয়ে গেছে। এখানে দেখো এই টাইপ 4-এ যে সমস্ত অঙ্ক আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে 3 ধরনের অঙ্ক আমরা দেখব। এখানে আমি লিখেছি a ইন্টু বি সমান সি। এটা কি আমি একটু পরে বলছি। দেখো এখানে যে সমস্ত অঙ্কগুলো হবে, ধরো এখানে বলে দেবে যে চিনির দাম 10% বেড়ে যাওয়ায় এক পরিবার সে তার আগের খরচই রাখতে চাইছে, তাহলে তার চিনির ব্যবহার সে কত পার্সেন্টেজ কমাবে। অর্থাৎ এই সমস্ত অঙ্কের 3টে টাইপ আমরা দেখবো। একটু কি কি টাইপ? একটা হচ্ছে নো চেঞ্জ। নো চেঞ্জ মানে সে তার খরচ অপরিবর্তিত রাখবে। চিনির দাম বাড়লে কি হবে, সে তার খরচ কিন্তু বাড়াবে না, মানে যে টাকার সে চিনি আগে খেত এখনো সে সেই টাকারই চিনি খাবে। অর্থাৎ তার খরচটা এখানে ফিক্সড থাকছে, কোনো চেঞ্জ হচ্ছে না, সেজন্য নো চেঞ্জ লিখলাম। আর একটা টাইপ হচ্ছে কি, সে চেঞ্জ করবে, মানে চিনির দাম যেহেতু বাড়িয়েছে সে তার খরচ কিছুটা বাড়াবে, অর্থাৎ চেঞ্জ। আর একটা টাইপ হচ্ছে কি, সে খরচ যেমন বাড়াবে, মানে একটা ইনক্রিজ একটা ডিক্রিজ হয়, মানে ধরো a ইন্টু বি সমান সি, এখানে এটা বাড়বে সিটাকেও সে কমাবে, এটা বাড়বে সিটা কমবে, তাহলে বি এ কি চেঞ্জ করতে হয়, মানে ধরো চিনির দামের সঙ্গে চিনির যে পরিমাণ কেজি, ধরো 40 টাকা প্রতি কেজি চিনির দাম, তাহলে চিনির দামের সঙ্গে আমি কি পরিমাণ চিনি খাচ্ছি, ধরো 40 টাকা প্রতি কেজি চিনির দাম পার 40 টাকা পার কেজি, ধরো আমি 5 কেজি চিনি খাই মাস গেলে, তাহলে আমার খরচ কত হয়, 40 ইন্টু 5 মানে 200। অর্থাৎ একটার সঙ্গে একটা গুণ করে আমি আমার খরচটা বের করি, কত টাকা খরচ হচ্ছে সেটা বের করি। সেই জন্য এই টাইপটা হচ্ছে a ইন্টু বি সমান সি। বুঝতে পারলাম? আবার দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ গুণ করলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পাই। অর্থাৎ একটা গুণ করে যখন আমরা আরেকটা পাবো তখন সেই টাইপটা এর ভেতরে পড়বে। যেমন স্পিডের সঙ্গে দূরত্বর সঙ্গে যদি আমি সময়কে গুণ করি তাহলে ডিস্টেন্স পাই, এই টাইপে পড়বে। মানে সময় দূরত্বের এরকম কিছু অঙ্ক এই ফরম্যাটে চলে আসবে, মানে পার্সেন্টেজের ফরম্যাটে চলে আসবে। তারপর দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, লেন্থ ইন্টু ব্রেথ সমান আমরা ক্ষেত্রফল পাই, এরিয়া পাই। আবার প্রাইস ইন্টু কনজাম্পশন, মানে জিনিসের দাম আর কত কেজি ব্যবহার করি তাদের গুণ করে আমরা খরচ পাই, এক্সপেন্ডিচার পাই। ঠিক আছে, আমরা প্রত্যেকটা অঙ্ক টাইপ ওয়াইজ দেখব। তাহলে একটা অঙ্ক আমি তোমাদের দিই, যেটা হচ্ছে এই অঙ্কটা। আমরা অঙ্কের মাধ্যমে বেসিকটা বুঝবো এই অঙ্কগুলো কিভাবে কি করা যেতে পারে, খুবই সহজ। দেখো কি বলেছে, চিনির মূল্য 25% বৃদ্ধি পেলে চিনির ব্যবহার শতকরা কত কমাতে হবে যার ফলে খরচ অপরিবর্তিত থাকবে। মানে এখানে কি দেখতে পাচ্ছি আমি, খরচটা সেম হচ্ছে, সে কিন্তু খরচ বাড়াতে চাইছে না, যেহেতু সে চিনির পরিমাণ বৃদ্ধি পেয়েছে তাহলে সে যদি আগের কেজি ব্যবহার করে তাহলে তাকে খরচটা বাড়াতে হবে, কিন্তু এখানে সেটা হচ্ছে না। তার মানে a ইন্টু বি সমান খরচ আমরা সি পাচ্ছি, মানে এখানে প্রাইস এর সঙ্গে ব্যবহার কনজাম্পশনকে গুণ করলে আমরা খরচ পাই, এক্সপেন্ডিচার পাই। অর্থাৎ এটা এই টাইপে পড়বে। এই অঙ্কগুলো করার 3টে পদ্ধতি রয়েছে, 3টে পদ্ধতি, প্রত্যেকটা পদ্ধতি তোমাদের আমি দেখাবো। প্রথমে আসি বেসিক পদ্ধতি, ওয়ে 1 কিভাবে করবে। দেখো 25%কে যদি আমি ফ্র্যাকশনে করি তাহলে তুমি বলবে 25/100 মানে 1/4। হ্যাঁ, অ্যান্সার পড়ে দেবে, আগে আগে দেখে নাও ব্যাপারটা।
1/4, ঠিক আছে। এরপর কি বলেছে, 25% বৃদ্ধি পাচ্ছে, মানে 4 টাকা যদি আগে চিনির দাম হতো, আমি ধরে নিলাম 4 টাকা যদি আগে চিনির দাম হতো, তাহলে এখন 1 টাকা বৃদ্ধি পেয়েছে, তাহলে বর্তমানে চিনির মূল্য কত? তুমি বলবে 5 টাকা প্রতি কেজি। কারণ কি 1 টাকা বৃদ্ধি পাচ্ছে, মানে 4 টাকায় 1 টাকা বৃদ্ধি পাচ্ছে, তাহলে আগে যদি 4 টাকা কেজি চিনি পাওয়া যেত, তাহলে এখন সেটা 5 টাকা কেজি চিনি পাওয়া যাচ্ছে, ঠিক আছে। এখন আমি ধরে নেব যে আমার খরচ, আমি আগে খরচ মানে যে টাকাটা চিনির জন্য ইনভেস্ট করতাম, চিনি কিনতে খরচ করতাম, সেই টাকাটা হচ্ছে এদের লসাগু। 4 আর 5 এর লসাগু কত হয়? 20, মানে তুমি 20 টাকার চিনি ব্যবহার করো। অর্থাৎ দেখো, এখানে লিখছি আমি মূল্য, এত ডিটেলস আমরা পরীক্ষার সময় করব না, মূল্য, আর এখানে লিখছি কেজি চিনির পরিমাণ, আর এখানে লিখছি আমি খরচ। তাহলে আগে আমি 4 টাকা কেজি চিনি কিনতাম, খরচ আমার ছিল 20 টাকার, তাহলে আমি কত কেজি চিনি খেতাম? তুমি যদি 20 টাকা নিয়ে দোকানে যাও আর চিনির দাম যদি 4 টাকা প্রতি কেজি হয়, তুমি কত কেজি চিনি নিয়ে আসবে? 5 কেজি চিনি নিয়ে আসবে, মানে তুমি আগে 5 কেজি চিনি ব্যবহার করতে। এখন 25% বেড়ে গেছে, মানে এখন 5 টাকা হয়েছে, কিন্তু তোমার খরচ সেই একই থাকছে, অপরিবর্তিত থাকছে। খরচ যে তুমি আগে 20 টাকা খরচ করতে, এখনো সেই 20 টাকাই খরচ করবে। তাহলে তোমাকে চিনির পরিমাণ কমাতে হবে। তুমি এখন কত কেজি চিনি বাড়িতে নিয়ে আসবে? তুমি বলবে 20 কে 5 দিয়ে ভাগ করবো, মানে 4 কেজি চিনি এখন নিয়ে আসবে তুমি। তাহলে দেখো, বলেছে চিনির ব্যবহার কত কমলো। আগে আমি 5 কেজি চিনি ইউজ করতাম, এখন 4 কেজি চিনি ইউজ করি। দ্যাট মিনস আমি 1 কেজি চিনি কম খাচ্ছি, চিনির ব্যবহার আমাকে কমাতে হচ্ছে। কত কেজি? 1 কেজি। কতর মধ্যে? 5 কেজির মধ্যে। কারণ আমি আগে কত খেতাম তার উপরে আমাকে পার্সেন্টেজ বের করতে হবে, কত পার্সেন্টেজ কমাতে হবে, আগের হারে আমাকে পার্সেন্টেজটা বের করতে হচ্ছে। দ্যাট মিনস এখানে 5 কেজিটা যাবে নিচে, ইন্টু 100, পার্সেন্টেজ বের করতে বলেছে, ইন্টু 100, 5 ইন্টু 20, 5 5 20 সহ মানে 20%, অর্থাৎ আমাকে 20% কমাতে হবে। এটা গেল এর বেসিক পদ্ধতি, তুমি এভাবে করবে না পরীক্ষার খাতায়, জাস্ট জিনিসটা কি হয় সেটা আমি তোমাকে বলে দিলাম। এরপর আসছি আমি ওয়ে টু, এটাকেই আমরা সিম্পলিফাই করব। কিরকম? দেখো, 25% ছিল, 25% মানে হচ্ছে 1/4, তাহলে 4 টাকাটা বেড়ে এখন ক টাকা হচ্ছে? তুমি বলবে 5 টাকা হচ্ছে, ঠিক আছে। তাহলে দেখো, আগে আমি 4 টাকা মূল্যের চিনি খেতাম, এখন 5 টাকা মূল্যের চিনি খাচ্ছি। এটা ঠিক উল্টোটা, আগে আমি 5 কেজি চিনি ব্যবহার করতাম, এখন 4 কেজি চিনি ব্যবহার করছি, এটা উল্টে যাবে। তুমি দেখো এখানে যেটা আমি বেসিকের সাহায্যে করিয়েছিলাম, দেখো কোনাকুনি গুণ করে দেখো, এখানে 4 ছিল, এখানে 5 হয়ে গেছে, মানে 4 টাকা কেজি চিনি 5 কেজি খেতাম, এখন 5 টাকা কেজি চিনি 4 কেজি খাচ্ছি। তাহলে আমি এভাবে এটাকে ভাবছি যে 4 টাকা মূল্যের হলে আমি 5 কেজি চিনি খাবো, আর 5 টাকা মূল্যের হলে আমি 4 কেজি চিনি খাবো। তাহলে দেখো, তোমাকে যদি এখন বলা হয় 5 কেজি থেকে 4-এ আসতে হলে কি করতে হবে? 1 আমাকে মাইনাস করতে হবে, 1 মাইনাস করতে হবে, সেই একটা যাবে উপরে। ভালো করে বুঝবে, 5-এর উপরে গেল একটা, 5 থেকে আমি 4 আনছি, 1 মাইনাস করছি, তাহলে একটা মাইনাস তুমি এখানে দিয়ে দিতে পারো, -1। তাহলে এটা হলো 1/5। এটাকে তুমি যদি এখন শতকরায় পরিণত করতে চাও, তাহলে 100 দিয়ে গুণ করবে, 5 20 100, অর্থাৎ 20%। এই মাইনাস চিহ্নটা কি বলছে? মাইনাস চিহ্নটা বলছে আমাকে কমাতে হবে। বুঝতে না পারলে বলবে স্যার রিপিট করুন। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে যখনই দেখব যে এরকম দিয়েছে যে অপরিবর্তিত থাকছে, খরচ অপরিবর্তিত থাকছে, তখনই আমাকে সঙ্গে সঙ্গে কি করতে হবে? 25%, যে পার্সেন্টেজটা দেবে সেটাকে লিখবে, এটাকে ফ্র্যাকশনে পরিণত করবে, মানে 1/4 করলে। এখন দেখো এটা বৃদ্ধি পাচ্ছে, এটা বলেছে বৃদ্ধি পাচ্ছে, তার মানে 4 টাকাটা যদি আমার কেজির হয়, তাহলে 1 টাকা বৃদ্ধি পাচ্ছে, উপরেরটা বৃদ্ধি পাচ্ছে, তার মানে 4 + 1 মানে 5 টাকা এখন হচ্ছে। তাহলে 5 থেকে 4-এ আসতে হলে কি করতে হবে? আমাকে 1 বিয়োগ করতে হবে, তাহলে উপরে তুমি -1 লিখে দাও, এটাকে তুমি শতকরায় পরিণত করো ইন্টু 100, তাহলে কাটাকুটি করে 20%। এই মাইনাস চিহ্নটা কি বলছে? ব্যবহার আমাকে কমাতে হবে। এই অঙ্কটাই যদি দিয়ে দেয় যে 25% চিনির দাম
কমছে, হ্রাস পাচ্ছে। তোমাদেরকে মুখস্থ করিয়ে দেওয়া হয় যে 25% হ্রাস করলে এটা করবি, 25% বৃদ্ধি পেলে এটা করবি, এভাবে কিন্তু মুখস্থ করতে যাবে না। 25% হ্রাস পাচ্ছে, তাহলে দেখো 25% মানে আমরা সেই লিখবো 1/4। তাহলে দেখো 4 টাকায় 1 টাকা কমে যাচ্ছে, তার মানে 4 টাকা থেকে এখন ক টাকা হচ্ছে, 3 টাকা হচ্ছে, কমে যাচ্ছে তো, 1 টাকা কমছে, তাহলে 3 টাকা হচ্ছে। এখন দেখো 3কে যদি তুমি 4 করতে চাও, এক আমাকে যোগ করতে হবে, 1 যোগ করতে হবে, সেই একটা উপরে লিখে দাও, +1 ইন্টু 100 করো, এটা করলে হয় 33.13%। এটা বৃদ্ধি হবে না হ্রাস হবে, কারণ এখানে আমি প্লাস করেছি, অর্থাৎ বৃদ্ধি হবে। বোঝাতে পারলাম? মাইনাস হলে নিচের দিকে যাচ্ছে, মানে হ্রাস হচ্ছে। গট ইট? সবার এটা ক্লিয়ার হয়েছে? এটার ফর্মুলা আছে, আমি ফর্মুলাটা ওয়ে 3 তে বলবো, তো ফর্মুলাটা অনেকটা জটিল। হ্যাঁ, 33.13% বৃদ্ধি হবে। তাহলে এইভাবে আমরা করতে পারি। দেখো 3টা বাড়ছে 4-এ, তাই আমি +1 করছি, বৃদ্ধি হবে না হ্রাস হবে। এরপর দেখো অপশনে কিন্তু তুমি দু ধরনের অ্যান্সার পাবে। একটা হচ্ছে প্রথমটার ক্ষেত্রে যদি আমি তোমাকে অপশন দিই, সেটা হচ্ছে তোমাকে অপশন দেবে যে 20% হ্রাস, 20% বৃদ্ধি, এরকম দিয়ে দেবে। তো খুব সাবধান কিন্তু, কারণ দেখো এখানে 20% হ্রাস পাচ্ছে, তোমাকে কিন্তু 20% দেখলে আর উত্তরে টিক মেরে দিলে তা করলে কিন্তু হবে না, ঠিক আছে? এটা গেল। এরপর ওয়ে 3 যেটা হচ্ছে ফর্মুলা, সেটা আমি একদমই তোমাকে করতে বলবো না, সব থেকে বেস্ট মেথড হচ্ছে ওয়ে 2। ওয়ে 3 দেখো যেটা বলছে x/100 ± x ইন্টু 100, এটা হয়ে যাবে ডাইরেক্ট অ্যান্সার। মানে এক্স এর মান এখানে কত, এই যে 20% বৃদ্ধি পাচ্ছে, সরি এখানে 25% বৃদ্ধি পাচ্ছে বলেছিল, তাহলে এক্স এর মান তোমাকে 25 পুট করতে হবে। আর বৃদ্ধির জন্য প্লাস সাইন হবে, হ্রাসের জন্য মাইনাস সাইন হবে। তো আমি বলবো এটা করবে না তোমরা, এটা তোমরা একদমই করবে না। যে বেস্ট মেথড যেটা হবে সেটা হচ্ছে ওয়ে 2। বোঝা গেছে? কখন হবে? যখন অপরিবর্তিত থাকবে। কোনটা অপরিবর্তিত থাকবে? খরচ অপরিবর্তিত থাকবে। এটা যেমনই খরচের একটা রিলেট হলো, তুমি খরচ ছাড়াও আয়তক্ষেত্রের কথাও চিন্তা করতে পারো। আয়তক্ষেত্রের মানে কিরকম হবে দেখো, যেমন প্রথম অঙ্কটা কি বলেছে দেখো, তুমি দেখে নেবে যে দুটোর গুণ করে একটা আসছে কিনা। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি করা হলে প্রস্থ শতকরা কত কমাতে হবে? কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে সরাসরি করতে পারো, কত কমাতে হবে, ঠিক আছে? যার ফলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে, যার ফলে ক্ষেত্রফল অপরিবর্তিত থাকবে। তাহলে একটা জিনিস তুমি ভাবো, এখানে দৈর্ঘ্য আর প্রস্থের একটা গল্প রয়েছে আর ক্ষেত্রফল রয়েছে। আমরা কি জানি, দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ গুণ করলে ক্ষেত্রফল পাই। এখানে দেখো ক্ষেত্রফল অপরিবর্তিত, নো চেঞ্জ কথাটা রয়েছে, যেমন টাইপ 4-এ আমরা এখন করছি নো চেঞ্জ। তাহলে চেঞ্জ যখন হচ্ছে না, তাহলে আমি ওইভাবে যেতে পারি। 20% বৃদ্ধি বলেছে, 20% মানে কত, 1/5। এটা আবার কেউ মুখস্থ করতে যাবে না, 120/100 লিখে দেবে, নিয়ে কাটাকুটি করে দেবে, 1/5। তাহলে দেখো 5টা বেড়ে এখন কত হচ্ছে, 6। তাহলে 6 থেকে যদি আমি 5-এ আসি, তাহলে আমাকে কি করতে হবে, 1 কমাতে হবে, সেই একটা 6-এর মাথায় চেপে যাবে, -1 লিখে দিলাম, কারণ আমি 1 কমাচ্ছি, ইন্টু 100। 3 5 2 দিয়ে কাটাকুটি করো 3, এটা 50, মানে 50/3 মানে হচ্ছে 16.2-3%। এরপর বাড়বে না কমবে, কোথা থেকে নির্ণয় করবে, বিয়োগ করতে হয়েছে আমাকে, তাই কমবে। অর্থাৎ আমাকে ক্ষেত্রফল সেম পেতে হলে প্রস্থ আমাকে কমাতে হবে, কত, 16.2-3%। সবার বোঝা গেছে? যদি বোঝা যায় তাহলে কমেন্টে লিখো ওয়াই, ওয়াই ফর ইয়েস। একদম সহজ অঙ্ক, এরকম 3টে টাইপ আমরা দেখব। চলো তাহলে নেক্সট অঙ্কটা তোমরা করো।
নিয়ে অ্যান্সার বলো কত হবে। 10%ই হবে? সৌভিক দে। আচ্ছা, 11.1 নয়? বারো পূর্ণ একের 2, 11.1 নয়, 9.1 10। মুখস্থ করছো নাকি? এগুলো হচ্ছে মুখস্থর জিনিস মনে হচ্ছে, যে 10% বললে এটা হবে, এটা করে দিবি, এরকম ভাবে কেউ করনি তো? খুব সাবধান কিন্তু। তো দেখো কি বলেছে, 10% হ্রাস পাচ্ছে। 10% লিখো। 10% মানে কত? 10/100, কাটাকুটি করলে হয় 1/10। তাহলে কমছে, কমছে মানে কি 10-এর মধ্যে 1 কমছে, তাহলে 10টা এখন হচ্ছে কত? 9। তাহলে 9টাকে যদি আমি 10 করতে যাই কি করতে হবে আমাকে? 1 বাড়াতে হবে। সেই একটা কোথায় চাপবে? মাথায় চাপবে। তাহলে 1/9 হলো, এটা ফ্র্যাকশন হলো, কিন্তু এটা হলো ফ্র্যাকশন। এটাকে যদি আমি এরপর পার্সেন্টেজে করি, ইন্টু 100, 100/9। তাহলে 9, 11, 99, 11.9%। এটা আবার কি করে লিখে জানো তো? উপরে 100 এইভাবে ভাগ করে দেবে 9 দিয়ে। 9 একে 9, 10, আবার 9 একে 9, 1। তাহলে 11টা পূর্ণ গোটা গোটা পাচ্ছি, সেজন্য 11 পূর্ণ বলা হয়। আর একটা উপরে চলে যাবে, ভাগশেষটা উপরে যায়, আর যেটা দিয়ে ভাগ করছি সেটা নিচে যায়। ঠিক আছে? অর্থাৎ 11.1 কি হবে? পার্সেন্টেজ বৃদ্ধি না হ্রাস হবে? বৃদ্ধি হবে। তার মানে আমাকে প্রস্থ এত বাড়াতে হচ্ছে। ঠিক আছে? এই অঙ্কটাই, এই অঙ্কটাই যদি এখানে দৈর্ঘ্যের পরিবর্তে যদি প্রস্থ দিয়ে দিত, আর প্রস্থর পরিবর্তে যদি এখানে দৈর্ঘ্য দিয়ে দিত, তাহলে কি কোনো চেঞ্জ হতো? অ্যান্সারে কি কোনো চেঞ্জ হতো? হতো না, সেম হতো। ঠিক আছে? তাহলে দেখো আমি এটাও বলতে পারি, তাহলে আমি এটাও বলতে পারি যে খরচের অঙ্ক, চিনির দাম, যেটা চিনির দাম 10% বাড়াচ্ছে, যার ফলে খরচ অপরিবর্তিত রাখতে হলে ব্যবহার কত কমাতে হবে। এটার পরিবর্তে আমি যদি বলি কোনো এক পরিবার ব্যবহার 10% বৃদ্ধি করেছে, তাহলে চিনির দাম কত পার্সেন্ট কমতে হবে, যার ফলে তার খরচ অপরিবর্তিত থাকবে। যদিও এরকম অঙ্ক দেয় না, যদি দিয়ে দেয় অড টাইপের, একটু দেখে মনে হবে যে কিভাবে অঙ্কটা ফ্রেম করেছে। বলছে কি যে চিনির ব্যবহার কেউ যদি 10% বাড়াতে চায়, তাহলে চিনির দাম কত পার্সেন্ট কমাতে হবে দোকানদারকে, বা কত পার্সেন্ট ডিসকাউন্ট দিতে হবে দোকানদারকে। এটাও বলতে পারে যে চিনির দামে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিতে হবে, যার ফলে তার খরচ অপরিবর্তিত থাকবে। এটা তোমার আবার মনে হতে পারে যে লাভ ক্ষতির অঙ্ক, তাই না? তো আমরা শুধু অঙ্ক করবই না, অঙ্কটাকে কত রকম ভাবে রিপ্রেজেন্ট করা যেতে পারে সেটাও আমরা দেখব। ঠিক আছে? নেক্সট, এটা তো দেখালাম আমি। দেখো এই অঙ্কটা একটু পড়ো। বিভিন্ন টাইপের অঙ্ক তুমি রিলেট করতে পারছো কিনা দেখো। বলেছে টিকিটের দাম 30% কমে গেলে টিকিটের দাম শতকরা কত পার্সেন্ট, সরি, টিকিটের বিক্রি 30% কমে গেলে টিকিটের দাম শতকরা কত বৃদ্ধি করতে হবে, যার ফলে মোট আয় অপরিবর্তিত থাকবে। টিকিটের বিক্রি 30% কমে গেছে ডিউ টু করোনা। এরপর টিকিটের দাম কত বাড়াতে হবে, যার ফলে মোট আয়, মানে আগে সিনেমা হলটি যা ইনকাম করতো এখনো সেটাই ইনকাম করতে চাইছে, মানে তার ইনকামটা এখানে অপরিবর্তিত রয়েছে, নো চেঞ্জ হচ্ছে। তার মানে বলতে পারি টিকিটের মূল্যর সঙ্গে কতটা টিকিট বিক্রি হচ্ছে, কোয়ান্টিটি যদি আমি গুণ করি, টিকিটের মূল্যর সঙ্গে কোয়ান্টিটি যদি আমি গুণ করি, তাহলে কি পাই? তার যে আয়, ইনকামটা পাই। তার মানে এ ইন্টু বি সমান সি, আর এখানে ইনকামটা কি বলা হচ্ছে? ফিক্সড। ইনকামটা এখানে ফিক্সড আছে, মানে নো চেঞ্জ আছে। তাহলে এটার অ্যান্সার কত হবে বলো? কত পার্সেন্ট টিকিটের দাম বৃদ্ধি করতে হবে? কমেন্টে লিখো।
এগুলো সব খাতায় কিন্তু নোট করবে, হ্যাঁ। বিয়াল্লিশ পূর্ণ ছয়ের নয় একজন, একজন ছয়ের সাত, দেখা যাক। তিনশো বাই সাত। দেখো তোমরা না এই পূর্ণ কথাটা বড় করে লেখার দরকার নেই। তোমার যদি 42 পূর্ণ 6/7 হচ্ছে, তুমি লিখবে 42 পি 6/7। বা বাইয়ের চিহ্নটা খুঁজতে গিয়ে হয়তো তোমার সময় লাগছে, তাহলে 6b7 করে দেবে। 42 পূর্ণ 6/7, ঠিক আছে। এটার অ্যান্সার হবে 42 পূর্ণ 6/7। কিচ্ছু নেই, দেখো 30% কি হচ্ছে, কমছে। দেখো তুমি যখন লিখবে না পরীক্ষার খাতায়, তখন তো এই ডাটাগুলো তোমাকে লিখতেই হচ্ছে। তাহলে 30% কমছে, তো কমছে একটা সাইন ব্যবহার করবে নিচের দিকে, নিচের দিকে নেমে যাচ্ছে। তাহলে তোমাকে কিন্তু বারবার কোশ্চেনটা আর পড়তে হচ্ছে না যে 30% কি বলেছে, কমছে বলেছে না বাড়ছে বলেছে। বিষয়টা বুঝতে পারছো? 30% কমছে, তার মানে নিচের দিকে লিখে দিলে, তাহলে এটা দেখে তুমি বুঝতে পারছো যে কমছে। এবার 30% মানে কত, 30/100 কাটাকুটি করলে হচ্ছে 3/10। এখন দেখো 10-এর মধ্যে 3 কমছে, কি বলেছে, 10-এর মধ্যে 3 কমছে, তাহলে 10টা এখন হচ্ছে কত, 7। ভুলেও কিন্তু 9 না। এরকম ভাববে না যে 10 থেকে আমি 1 বিয়োগ দিয়ে 9 করছি প্রত্যেকবার। যেমন আগের অঙ্কগুলো ছিল 5 ছিল 4 হচ্ছিল, বা 5 ছিল 6 হচ্ছিল, সেরকম কিন্তু কেসটা না। এখানে কেসটা হচ্ছে মাথায় যেটা রয়েছে সেটা বিয়োগ হচ্ছে 10 থেকে। মাথায় আগের গুলোতে 1 ছিল, আগের গুলো 1 ছিল, তাই 1 আমি যোগ বা বিয়োগ করছিলাম। এখানে 3 আছে, তাই 3 আমি যোগ বা বিয়োগ করব। সেটা যোগ করব না বিয়োগ করব, আমাকে কমছে না বাড়ছে সেটা দেখে নির্ণয় করতে হচ্ছে। তাহলে 10টা হলো 7। এখন যদি 7টাকে আমি 10 করতে চাই, তুমি কি করবে, 3 বৃদ্ধি করবে, তাহলে সেই +3টা যাবে মাথায়, এরপর ইন্টু 100। তাহলে 300/7। তুমি মুখে মুখে করতে পারছো না পূর্ণ সংখ্যায়, তুমি ভাগ করবে এভাবে, 300কে 7 দিয়ে ভাগ করবে। বেশি ভাবতে যাবে না, মুখে মুখে করতে যাবে না, পরীক্ষার খাতায় হবে না। 4 7 28, 20, 7 2 14, 6 ভাগশেষ থাকছে, তাহলে 42 পূর্ণ 6/7। দ্যাটস ইট। কি হবে, বৃদ্ধি হবে। এটাও কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, বোঝা গেছে। আমি একটা প্রশ্ন করছি, বলছি ধরো যদি এখানে পার্সেন্টেজ দেয়, যেখানে 30% আছে, ধরো এখানে পার্সেন্টেজটা যদি আমার পূর্ণ দেওয়া থাকে, মানে সেক্ষেত্রে কি হবে? পার্সেন্টেজটা পূর্ণ দেওয়া আছে মানে ভগ্নাংশে দেওয়া আছে, করে নাও। 30%টাকে এখানে লিখো তুমি 3/10, লিখবে এভাবে, সিনেমার টিকিটের বিক্রি 3/10 কমে গেল আগের থেকে। তখন ভাষাটা এরকম হবে, সিনেমার টিকিটের বিক্রি আগের থেকে 3/10 কমে গেলে টিকিটের দাম আগের থেকে কত অংশ বৃদ্ধি করতে হবে, যার ফলে মোট আয় অপরিবর্তিত থাকবে। আর পার্সেন্টেজ যা, আর অংশ ব্যাপারটা ফ্র্যাকশনে যদি দিয়ে দেয়, ভগ্নাংশে দিয়ে দেয়, জিনিসটা তো একই। ফ্র্যাকশনকে তুমি পার্সেন্টেজে বলছো বা পার্সেন্টেজকে ফ্র্যাকশনে বলছো, ডাজ নট ম্যাটার। বুঝে আসছে, কনসেপ্ট একই। তোমার এখানে যদি 3/10 থাকে, তুমি 10টাকে 7 করবে, 7-এর মাথায় 3 চাপিয়ে দেবে, একই কনসেপ্ট। বোঝা গেছে ব্যাপারটা? মানে এটা অলরেডি দেখেই দেওয়া হয়েছে। এটা, হ্যাঁ হ্যাঁ, হুম। এরকম যদি তোমার মনে কোশ্চেন আসে কারো, যে কোশ্চেনটা যদি এরকম হতো তাহলে কেমন হতো, অবশ্যই আমাকে বলবে। দেখো এই অঙ্কটা করো, এটা মনে হচ্ছে সময় ও দূরত্বের অঙ্ক না? করো তো দেখি। পার্সেন্টেজকে তুমি সব জায়গায় পাবে, শুধু একটু দিব্য দৃষ্টি দিয়ে দেখতে হবে।
33/1/3 দেখা যাক। ওকে, হ্যাঁ, যারা 33/1/3 লিখছো একদম সঠিক অ্যান্সার। তাহলে তুমি ব্যাপারটা নিশ্চয়ই বুঝতে পারছো এরপর, যে বেগ আমি বৃদ্ধি করছি তার ফলে আমার সময় কতটা কমবে, যার ফলে একই দূরত্ব পৌঁছবো। ধরো তুমি বর্ধমান থেকে কলকাতা যাচ্ছ, এখন বেগ তুমি 50% বাড়িয়ে দিচ্ছ, তাহলে সময় কতটা আমার কমে যাবে। দেখে মনে হলো সময় দূরত্বের অঙ্ক, বাট এটা কনসেপ্ট ঢুকে রয়েছে কার, পার্সেন্টেজের, কমপ্লিট পার্সেন্টেজে ঢুকে রয়েছে। তাহলে আমি বলতে পারি 50% মানে কত, 50% বৃদ্ধি বলছে, 50% মানে 1/2। মনে না থাকলে জানো। তাহলে 2 থেকে এটা কত হচ্ছে, 1 বাড়ছে। দেখো এখানে আমি 1 যোগ করছি, 3 হলো। তাহলে 3 থেকে যদি আমি 2 করতে যাই আমাকে 1 কমাতে হবে, তাহলে -1 ওপরে গেল ইন্টু 100। তাহলে 100/3 মানে 33/1/3% আমার সময় কম লাগবে। এই অঙ্কটাই, ধরো এই অঙ্কটাই দিয়ে দিয়েছে কিরকম, পার্সেন্টেজ অ্যান্সার চাইনি, বলছে যে সময় কত কম লাগবে একই দূরত্ব পৌঁছাতে যদি যদি আগে আমার এখন সময় কত লাগবে, এখন সময় কত লাগবে যদি আগে আমার সময় 6 ঘন্টা লাগতো। ভালো করে দেখো, বলেছে যে গাড়ির বেগ 50%, গাড়ির গতিবেগ 50% বৃদ্ধি করলে এখন সময় কত লাগবে, এখন সময় কত লাগবে একই দূরত্ব পৌঁছাতে যদি আগে আমার সময় 6 ঘন্টা লাগতো। 3 ঘন্টা অ্যান্সার দিয়েছো, তাহলে দেখো কিভাবে করবে। তুমি 50% বৃদ্ধি পেলে, 1/2 থেকে 1/3 হলো, এটা মানে এইভাবে এতদূর পর্যন্ত তুমি এলে। এই 1/3 হচ্ছে ফ্র্যাকশন, এটার মানে কি, এই 1/3 ফ্র্যাকশনটার মানে হচ্ছে আগে যদি আমার 3 লাগতো, ভালো করে দেখবে, আগে যদি আমার 3 লাগতো সময়, বা 3 ঘন্টা লাগতো ধরে নাও, তাহলে এখন আমার কত ঘন্টা সময় লাগে গো, 1 ঘন্টা কম, 1 ঘন্টা কম, মানে এখন সময় লাগে আমার 2 ঘন্টা। ভালো করে দেখো, 1/3 ফ্র্যাকশন পেয়েছি, এর মানেটা কি, 3 ঘন্টা, এই নিচের 3টা কি আগের সময়, আমার আমি বললাম না এটা আগের সময়, এটা আগের কেজি ছিল, নো প্রবলেম। 3 ঘন্টাটা এখন আমার 2 ঘন্টা লাগছে, কিন্তু আগে আমার লাগতো 6 ঘন্টা, তাহলে 6 ঘন্টা হলে এখন কত লাগবে, 4 ঘন্টা। 3 কে 6 করতে হলে আমাকে 2 দিয়ে গুণ করতে হয়, তাই আমি এটাকেও 2 দিয়ে গুণ করবো, দ্যাটস ইট, অর্থাৎ 4 ঘন্টা। তারপরেও একটা বেসিক বা সাধারণ জ্ঞান দেখো, তুমি তোমার বেগটা তুমি বৃদ্ধি করছো, তুমি বেগটা বৃদ্ধি করছো, তাহলে তোমার সময়টা তো কম লাগবে, মানে অ্যাটলিস্ট অ্যান্সারটা আমার 6 ঘন্টা থেকে কম হবে, দ্যাটস ইট, তাই না। 6 ঘন্টা থেকে অ্যান্সারটা আমার কমবে, 6 ঘন্টাটা কখনই 9 ঘন্টা, মানে কারণ তুমি এখন গাড়ি স্পিডে চালিয়ে যাচ্ছ, তোমার সময়টা কি বেশি লাগবে আগের থেকে, কখনোই লাগতে পারে না, তুমি একই দূরত্ব যাচ্ছ, তাহলে 6 থেকে অ্যান্সার কম হবে। এরপর তুমি যদি ধরো অপশনে পেলে যে 6 ঘন্টাই লাগবে, 7 ঘন্টা লাগবে, 8 ঘন্টা লাগবে, আর 4 ঘন্টা লাগবে, তাহলে তুমি সলভ কি তোমাকে করতে হবে এটা, তোমার সলভ করার দরকারই পড়বে না, কারণ 6 ঘন্টা তো যেহেতু আমি বেগ বাড়িয়েছি 6 ঘন্টা হবে না, 6 এর বেশিও হবে না, তাহলে 4 ঘন্টা হবে। এরকমও কিন্তু অপশনে আবার দিয়ে দেয় মাঝে মধ্যে, যে হয়তো তুমি ক্যালকুলেশন করে 4 ঘন্টা বললে, আর অ্যান্সারটা পড়ি মানে কোশ্চেনটা পড়েই তুমি অ্যান্সার দিয়ে দিতে পারে, তো এরকম খুব কমই দেয়, বাট দিয়ে দেয়। আই থিঙ্ক বিষয়টা বোঝা গেছে সবার। এরপর আসছি আমি চেঞ্জ, যদি চেঞ্জ হয় কিরকম চেঞ্জ, ধরো এখানে যে পরিবারটা চিনি ব্যবহার করছে সেই পরিবারটা একটু অতটা কঞ্জুস নয়, কি করছে যখন তার চিনির দাম বেড়ে যাচ্ছে সে নিজেকে একটু বাড়িয়ে নিচ্ছে, মানে চিনির ব্যবহারটা বা চিনির খরচটা একটু বাড়াচ্ছে। আচ্ছা এখানে আমি টাইপটা কি একটা টাইপ মনে হচ্ছে মিস করেছি, 1 মিনিট দাঁড়াও তো, এটা 3 নাম্বার টাইপটা কি করে ঢুকলো, জাস্ট এ মিনিট। ও আচ্ছা,
আমি যেটা একটু আগে বললাম সেটা টাইপ 6 এ করবো আমরা। তারপরটা হচ্ছে এখানে যেটা হবে দুটোই চেঞ্জ হবে, মানে দেখো এখানে আমি একটু বলে দিই তোমাদের, ধরো দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ গুণ করলে তো আমরা ক্ষেত্রফল পাই। ক্ষেত্রফল পাই। এখানে যেটা বলবে দৈর্ঘ্যকেও চেঞ্জ করা হবে, প্রস্থকেও চেঞ্জ করা হবে, হয়তো বাড়ানো হতে পারে বা কমানো হতে পারে, দৈর্ঘ্য প্রস্থতে একটা চেঞ্জ নিয়ে আসবে, নিয়ে বলবে ক্ষেত্রফলে কি পরিবর্তন হবে। ক্ষেত্রফলে কি পরিবর্তন হবে, বা এভাবে ভাবতে পারো চিনির দাম 10% বেড়ে যাচ্ছে, চিনির ব্যবহার সে 10% কমিয়ে দিচ্ছে, তাহলে ব্যবহারে কি পরিবর্তন হবে, ব্যবহার তার কত কমবে বা কত বৃদ্ধি পাবে, এই রিলেটেড অঙ্ক। ঠিক আছে, তাহলে এটা কিভাবে করবে দেখো, এখানে আমি তোমাদের একটা ফর্মুলা মুখস্থ করতে বলবো, যেটা খুব ইম্পর্টেন্ট। ফর্মুলা ছাড়া আমি বেসিকটা একবার তোমাদের দেখাবো, তারপরে আমি যাব। তাহলে দেখো এখানে বলেছে দৈর্ঘ্য 18% বৃদ্ধি করা হচ্ছে, মানে লেন্থ 18% বৃদ্ধি পাচ্ছে, প্রস্থ ব্রেথ 12% বৃদ্ধি পাচ্ছে, তাহলে ক্ষেত্রফল মানে এরিয়াতে কি চেঞ্জ হবে, এরিয়াতে কি পরিবর্তন হবে। তাহলে দেখো এল এর সঙ্গে বি গুণ করলে আমরা এরিয়া পাই, এটা একটা গেল। এরপর এখানে আমাদের দুটো কনসেপ্ট লাগবে, দুটো দুটো টাইপে আমরা যেতে পারি, একটা হচ্ছে ফর্মুলা যেটা সহজ হবে, আর একটা হচ্ছে বেসিক কনসেপ্ট যেটা অনেকটাই কঠিন হবে। এই অঙ্কটাতে একটু ক্যালকুলেটিভ হার্ড করে ফেলেছি আমি, জাস্ট এ মিনিট। 18 12 না দিয়ে আগের অঙ্কটাতে আমি যাচ্ছি একটু পরে, এই অঙ্কটা আগে করো। আগের অঙ্কটা একটু কম সহজ ছিল, সেম অঙ্ক। এখানে বলা হয়েছে লেন্থটা 20% বৃদ্ধি করা হচ্ছে, আর এখানে ব্রেথটা 10% বৃদ্ধি করা হচ্ছে, তাহলে এরিয়াতে কি চেঞ্জ হবে এটা দেখবে ভালো করে। লেন্থ 20% বৃদ্ধি করছে, তাহলে 20% মানে কত বলতে পারি, 1/5, অর্থাৎ ওল্ড আর নিউ এর আমি তুলনা করব, ওল্ড এখানে নিউ, লেন্থ এটা ব্রেথ। দেখো ওল্ড কত ছিল 5, নতুন কত হচ্ছে 6, ব্রেথ প্রস্থ 10% বৃদ্ধি করা হচ্ছে, প্রস্থ 10 মানে 1/10 এটা, তাহলে ওল্ড কত ছিল 10, নিউ কত হচ্ছে 11, বৃদ্ধি করছি তো 1 বাড়াচ্ছি 11। তাহলে দেখো আমি ক্ষেত্রফল যদি বের করতে চাই, তাহলে এল এর সঙ্গে বি এর গুণ করলে, মানে দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ গুণ করলে তবেই আমি ক্ষেত্রফল পাই। তাহলে দেখো 5 × 10 মানে 50, আর 6 × 11 মানে 66, অর্থাৎ আগে যদি আমার 50 ক্ষেত্রফল হতো, এখন আমার কত হচ্ছে 66, আগে 50 হলে এখন 66। তাহলে কত বৃদ্ধি পাচ্ছে তোমাকে যদি জিজ্ঞাসা করা হয়, তুমি বলবে 16 বৃদ্ধি পাচ্ছে। কতর মধ্যে, 50-এর মধ্যে, তাহলে 100-র মধ্যে কত, ইন্টু 100। এটা হচ্ছে বেসিক পদ্ধতি, এভাবে আমরা করব না, ইন্টু 2 দিয়ে কাটাকুটি হচ্ছে, 16 × 32% বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, এই প্রসেসটা বোঝা গেছে। লেন্থ ব্রেথ আমরা ধরে নিলাম 5 6 11 10 11, এখানে যদি 10-এর পরিবর্তে 12 আসতো তাহলে 12 13 ধরতাম, এভাবে ধরে নিতাম। ঠিক আছে, আর লেন্থের সঙ্গে ব্রেথ গুণ করলে আমি পাই যেটা, সেটা নিচেই লিখলাম, মানে এটাই তো ক্ষেত্রফল হচ্ছে, তাহলে ক্ষেত্রফলের কি পরিবর্তন হচ্ছে, 32% বৃদ্ধি পাচ্ছে। এটা গেল একটা বেসিক পদ্ধতি, এভাবে তুমি করতে পারো। এরপর যেটা তোমাকে আমি মনে রাখতে বলবো, যেটা পার্সেন্টেজ তথা পাটিগণিতের মোস্ট একটা ইম্পর্ট্যান্ট ফর্মুলা, সেটা হচ্ছে এই টাইপের অঙ্ক করার সময় তুমি এই ফর্মুলাটা ইউজ করবে, x + y + xy/100। এই একটা ফর্মুলা দিয়ে তুমি অনেক অঙ্ক করতে পারবে, এটা যেমন শতকরায় কাজে লাগবে, এটা তেমনি চক্রবৃদ্ধি সুদে কাজে লাগবে, চক্রবৃদ্ধি সুদে কাজে লাগবে, এটা তেমনি লাভ ক্ষতিতে কাজে লাগবে। ঠিক আছে, তো দেখো এখানে এটার বিশেষত্বটা কি বলছে, এই এক্স ওয়াই জিনিসটা কি, এক্স ওয়াই জিনিসটা হচ্ছে যে কত পার্সেন্ট বৃদ্ধি বা হ্রাস পাচ্ছে সেটা, মানে এখানে আমি একটু অন্য স্লাইডে লিখছি, x + y + xy/100। শুধুমাত্র এই একটি মনে রাখবে, অনেকে 4টা মুখস্থ করতে বলে, নো প্রবলেম। দেখো এখানে বলেছিল ব্রেথ,
না লেন্থ ছিল আগে, না 1 মিনিট, লেন্থ 20% বৃদ্ধি পাচ্ছিল আর ব্রেথ 10% বৃদ্ধি পাচ্ছিল, তাহলে এরিয়াতে কত চেঞ্জ হবে? ডাইরেক্ট এই এল এর মান 20, বি এর মান 10 যদি আমি এখানে পুট করি, মানে এক্স সমান এখানে আমি ধরে নেব, এক্স সমান ধরে নেব 20, ওয়াই সমান ধরে নেব 10 +10, কেন? বৃদ্ধি পাচ্ছে বলে, বৃদ্ধি পাচ্ছে তাই +10। তাহলে এক্স এর মান তুমি যদি 20 পুট করো, ওয়াই এর মান যদি 10 পুট করো, প্লাস উপরে 20 × 10 নিচেই 100%। তাহলে দেখো এখানে হচ্ছে 30 যোগ করলে হয় 30, এখানে দুটো শূন্য ক্যান্সেল হচ্ছে, 2 নিয়ে 32%। কি হবে? বৃদ্ধি হবে। যোগ বিয়োগ করে এখানে যেহেতু প্লাস সাইন আসছে, কিছু সাইন আসছে না মানে প্লাস সাইন আসছে, যে তাই বৃদ্ধি হবে। বুঝতে পারলাম? এটা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করব। স্যার বলছিলাম যে এটা ধরেন লেন্থ 20% আছে, এটা পূর্ণ সংখ্যা হয়ে থাকতো। হ্যাঁ বলছি, দুটো প্রসেস ওই জন্যই দেখালাম, পূর্ণ সংখ্যাতেও দিয়ে দেয় মাঝে মধ্যে, পূর্ণ সংখ্যা দিলে তোমাকে আগেরটাতে সহজ হবে। যদি গোটা গোটা তুমি অঙ্ক দেখেই বুঝতে পারবে কোন অঙ্কের জন্য কি রকম হবে, সব আছে সেরকম, আমি তোমাদের ডিটেলস দেখাবো। দেখো এখানে যেমন 20 দিয়েছে বৃদ্ধি, এটা হ্রাসও দিতে পারে। আমি একটা অঙ্ক নিচ্ছি, লেন্থ 20% বৃদ্ধি পাচ্ছে আর বলেছে প্রস্থ 10% হ্রাস পাচ্ছে, প্রস্থ 10% কমে যাচ্ছে, তাহলে ক্ষেত্রফলে কি পরিবর্তন হবে সেটা বের করতে বলেছে। তাহলে দেখো এখানে তুমি কি করবে, এক্স এর মান পুট করবে +20 আর ওয়াই এর মান কত পুট করবে? -10। কেন? কারণ এখানে 10 কমে যাচ্ছে, ফর্মুলা আমার একটাই থাকবে, x + y + xy/100, ফর্মুলার কোনো চেঞ্জ হবে না। মানটা বসাই, এক্স এর মান 20, ওয়াই এর মান পুট করেছি -10, তাহলে এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাচ্ছে, এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, -10। আবার দেখো এখানে প্লাস চিহ্ন ছিল, প্লাস লিখলাম আমি, এক্স এর মান তো 20 আর ওয়াই এর মান কত? -10। এটা তুমি মুখে মুখেও করতে পারো, বাট প্রথমবার যখন করবে একটু লিখে লিখেই করতে হবে। নিচে 100, তাহলে দেখো এই মাইনাসের সঙ্গে এই প্লাস, মাইনাসে প্লাসে গুণ হয়ে গেলে কি হয়? মাইনাস হয়ে যায়। তাহলে এটাকে আমি তুলে দিয়ে এখানে মাইনাস লিখতে পারি, তাহলে এখানে এখানে শূন্য শূন্য ক্যান্সেল হচ্ছে, তাহলে দেখো এখানে হচ্ছে 10 - 2 মানে 8, তাহলে 8% কি হবে? বৃদ্ধি হবে। ঠিক আছে, আবার ধরো এখানে দুটোই যদি মাইনাস থাকতো, দুটোই মাইনাস আছে, মানে লেন্থ তো 20% কমে যাচ্ছে, প্রস্থ 10% কমে যাচ্ছে, তখন এক্স এর মান আমি -20 পুট করতাম, -20, আবার এখানে -20 হলে তখন আবার এই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে, এই প্লাস হয়ে যেত, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যেত, এটা তখন দেখো অ্যান্সার কত আসতো, এটা 10, অর্থাৎ এটা তখন হতো -30 প্লাস এখানে থেকে 2 আসতো, অর্থাৎ 28। তখন কি হতো বলতো অ্যান্সারটা? কমতো, কারণ এখানে -30 + 2 মানে -28 আসছে, তাই মাইনাসের জন্য এখানে ক্ষেত্রফলটা কমে যাবে। বুঝতে পারলাম? এরপর অনেক সময় কি করে, ফ্র্যাকশনে দিয়ে দেয়, মানে পার্সেন্টেজটা ফ্র্যাকশনে দিয়ে দেয়, যেটা হচ্ছে হয়তো বলে দিল লেন্থ 16.2-3% বৃদ্ধি পাচ্ছে আর ব্রেথ 33.1-3% বৃদ্ধি পাচ্ছে। যদি এরকম ফ্র্যাকশন তুমি দেখতে পাও, তাহলে কিন্তু এই ফর্মুলাতে গেলে তোমার কঠিন হবে, মানে তুমি বুঝতেই পারছো যে এখানে যদি আমি এক্স এর মান 16.2-3 পুট করি আর ওয়াই এর মান 33.1-3 পুট করি, তাহলে কি কেলেঙ্কারি হবে। তাহলে তখন তোমাকে কি শিফট করতে হবে? নাম্বার 1, মানে ওয়ে 1-এ শিফট করতে হবে। মানে দেখো 16.2-3 মানে এটা তুমি যদি ভেঙে নাও, তাহলে উপরে হচ্ছে 50/3 তুলবে, নিচে 100 আসবে, 300 করে দিলাম আমি। তাহলে দেখো 0 0 5 6 30 মানে 1-6, তাহলে 6টা কত হচ্ছে? 7 হচ্ছে। 33.1-3 মানে 100/3,
পার্সেন্টেজ তুলে নিচেই দুটো শূন্য আসবে, মানে 100 কেটে যাচ্ছে, নিচেই 3 পড়ে থাকছে, মানে 1-এর 3 পড়ে থাকছে। তাহলে 3টা হচ্ছে কত? 4। গট ইট? তখন দেখো 3-6 গুণ করে দেবে 18, 4-7 28, তাহলে 18টা 28 হচ্ছে, তার মানে কত বৃদ্ধি পাচ্ছে? 10 বৃদ্ধি পাচ্ছে। কতর মধ্যে? 18-এর মধ্যে। এখানে ভুলে আবার 28 লিখে দেবে না, কারণ আগে ছিল 18, আগের থেকে কত বৃদ্ধি পাচ্ছে, অঙ্কটা হচ্ছে এরকম। আগে আমার যা ক্ষেত্রফল ছিল এখন কত বৃদ্ধি পাচ্ছে, তার মানে তুলনাটা কার সঙ্গে হচ্ছে? আগের সঙ্গে। কার সঙ্গে? এর লেগে রয়েছে, আগের সঙ্গে। তো সেই আগে যেটা ছিল, ওল্ড যেটা ছিল, সেটা নিচেই যাবে। এগুলো কিন্তু কনফিউশন তৈরি করে পরীক্ষার হলে। এখন তুমি করে দেবে, পরীক্ষার হলে গিয়ে মাথায় চুলকাবে যেটা 28 হবে না 18 হবে। আমি কিন্তু সাবধান করে দিচ্ছি তোমাকে। ইন্টু 100, তাহলে দেখো 2 দিয়ে বা এটা কাটাকুটি করে যা হোক, পয়েন্টে ফ্র্যাকশনে যেখানে যেরকম অ্যান্সার থাকবে সেরকম পার্সেন্টেজ তুমি লাগিয়ে দেবে। বোঝাতে পারলাম যে কোশ্চেন করেছিল? যখন যেমন তখন তেমন করব আমরা। যেমন এই অঙ্কটার ক্ষেত্রে দেখো, এই 18% আছে, 12% আছে। এখন তুমি যদি এই পার্সেন্টেজটাকে ভগ্নাংশে চেঞ্জ করো তাহলে আবার কঠিন হয়ে যাবে। মানে তুমি এখানে 18/100 লিখবে, নিয়ে 2 দিয়ে কাটাকুটি করবে, 9/50 করবে। আবার 12% আছে, মানে 12/100 করবে। আমি জাস্ট দেখাচ্ছি কোথায় গোলমালটা লাগবে। 4 দিয়ে করবে, 4×3 15, 4×25 মানে 3×25 করবে। বৃদ্ধি বলেছে, তাহলে 50টা হবে 9 বৃদ্ধি হচ্ছে মানে 59, 25টা 3 বৃদ্ধি হচ্ছে মানে 27। এরপর তুমি আবার গুণ করবে, 5×25 125, এই গুণটা করতে গিয়ে তোমার সময় যাবে। সেখান থেকে বিয়োগ করে আবার তুমি পার্সেন্টেজে নিয়ে আসবে, মানে কতটা বড় হবে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে তখন আমি ওই ভগ্নাংশে ভেঙে মানে ওয়ে ওয়ানে কিন্তু যাব না, তখন আমি এখানে x + y + xy/100 লাগাবো। দেখো কত ফাস্ট হবে। দেখো x + y, এরপর দেখো সবসময় যে তোমাকে মান বসাতে হবে বা ফর্মুলাটা লিখতে হবে এমন তো না। তোমার ফর্মুলাটা মাইন্ডে থাকুক। তুমি কি করবে, যেহেতু দুটোই যোগ আছে তাহলে দুটোই বৃদ্ধি পাচ্ছে, তুমি 18 + 12 যোগ করে দিলে 30 হলো। 30 প্লাস কিছু একটা হবে, 30 প্লাস কিছু একটা হবে। এর পরেও তুমি নাও করতে পারো অঙ্কটা। কেন? কারণ তুমি অপশনের দিকে তাকাও, তুমি এটুকু শিওর যে 30-এর থেকে বেশি হবে, 30-এর থেকে কম হবে না, বলো হ্যাঁ কি না। তাহলে দেখো অপশনের দিকে তাকাও, এগুলো সব পরীক্ষায় আসা প্রশ্ন কিন্তু। অপশনের দিকে তাকাও, তুমি সিটা টিক করে দিতে পারো। কেন? কারণ 30-এর সঙ্গে হয়তো এটা 31 হতে পারে বা 32 হতে পারে বা 33 হতে পারে, ডাজ নট ম্যাটার। 30 হবে না বা 30-এর থেকে বেশি হবে না, সরি 30-এর থেকে কম হবে না। তাহলে আমি 32.16 ডাইরেক্ট করে দিতে পারি। এরপর তুমি যদি বলো না আমি একটু করব, তাহলে করো। এক্স আর ওয়াই মানে এখানে 18 × 12 /100 এরপর তোমাদের আমি বলে রাখি, এই নিচের 100-কে কিন্তু কাটাছেড়া করবে না। কেন বলছি? দেখো 100 নিচেই থাকলে বা নিচেই 10 থাকলে তুমি দশমিকে প্রকাশ করতে তোমার সহজ হবে। কিন্তু তুমি যদি এটাকে কেটে নিচেই 5 দিয়ে করে দাও, বা ধরো কেটেই দিই, আমি তোমাকে দেখাই কোথায় সমস্যাটা হবে। 4 দিয়ে কাটলে 4×3 12, 4×25 100, আর তো যাচ্ছে না। তাহলে উপরে 3×18 54, নিচে 25, নিয়ে তুমি কিভাবে ভাগ করবে বলো? তোমার সময় লাগবে। তো বাট তুমি যদি 100টাকে নিচেই রাখতে আর তোমার যদি 12 ঘরের নামটা মুখস্থ থাকতো, তুমি কিভাবে করতে? 30 প্লাস 12 × 18 গুণ করাটা সহজ। দেখো 12 ঘরের নামটা করো বা 18 ঘরের নামটা বলো। 18 2 36, 6 হাতে রইল 3, 18কে 18 3 21, নিচে 100। তাহলে দেখো এক দশমিক যখনই তুমি বসাবে মানে 100 তুলবে, তো নিচের 100 চলে গেল 2.16, দুটোর আগে দশমিক বসে যাবে, কারণ কি দুটো শূন্য রয়েছে তাই। তাহলে দেখো 30-এর সঙ্গে 2.16 যোগ করো, অর্থাৎ 32.16 হলো। এখানে এদিকে তুমি যদি এইভাবে যেতে তাহলে তোমার কতটা টাইম লাগতো তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। এটা একটা গেল। আবার কখনো কখনো 3টে দিয়ে দেয়, যদি তোমার 3D ফিগার হয়। 3D ফিগার যেমন ধরো বলে দিল কোণ বা একটা শঙ্কু,
একটা শঙ্কু। তাহলে শঙ্কুর ক্ষেত্রে আমরা কি কি পাই? যদি ভলিউম বের করতে বলে, মানে ভলিউম মানে আয়তন যদি বের করতে বলে, তখন তোমাকে 1/3 পাই আর স্কোয়ার এইচ এরকম একটা ফর্মুলা তৈরি হয়। তো তখন তুমি কোন অ্যাপ্রোচে করবে, বা ধরো বলে দিল ঘনক, কোন একটা ঘনক যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 10% করে বৃদ্ধি করা হলো, তাহলে ঘনকের আয়তনে কি পরিবর্তন হবে? এই অঙ্কগুলো কিন্তু একটু স্ট্যান্ডার্ড লেভেলের, যেটা স্টেটের যে পরীক্ষাগুলো দেয় সেখানে দুটোই দেয়, বলা যায় না তিনটেও দিয়ে দিতে পারে। তো তখন আমরা কিভাবে করব? এটা আই থিঙ্ক সবার বোঝা গেছে কখন কোনটা আমাদের অ্যাপ্রোচ হবে, নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে এই অঙ্কটা তোমরা করো। ও আচ্ছা, এটা তো আমি করিয়ে দিয়েছি তোমাদের, না? এটা হয়েছে স্যার। হুম, এটা হয়েছে, ঠিক ঠিক, তাই দিয়েছি। এটা তখন আমি বলেই দিয়েছিলাম, নো প্রবলেম, এটা 8% উত্তর হবে। এরপর দেখো এই অঙ্কটা তোমাকে আমি শিখিয়ে দিয়েছি, বারবার ওইভাবেই করবে, তাহলে এটা তুমি কিভাবে করবে বলো তো দেখি। পরিধি স্যার 2 পাই আর স্কয়ার এইভাবে করতে হবে না? করা তো যাবে এইভাবে। জাফর তুমি এখন কানেক্ট হচ্ছ? সৌভিক দে অপশন এ দিয়েছো, আগে তোমরা অ্যান্সারটা দাও, দেওয়ার চেষ্টা করো, মানে ভুল হলেও দাও। এখানে যত ভুল করবে পরীক্ষার হলে ঠিক ততটাই ঠিক করবে। এটা শুধু 30%, হ্যাঁ। আচ্ছা, এই অ্যান্সারটা কারোর আসছে নাকি? আরো একটা অ্যান্সার অপশন দিয়ে দিলাম। ওকে, দেখো, ব্যাসার্ধ 25% বৃদ্ধি করা হলে পরিধি কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? এই টাইপের অঙ্ক যদি তোমাকে দিয়ে দেয়, এখানে দেখো একটা বৃদ্ধি করা হচ্ছে বলে দিয়েছে, বলছে পরিধি কত বৃদ্ধি পাবে, তাহলে এই অঙ্কগুলো তুমি যদি x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100, এখানে তো লাগবে অবশ্যই, বাট কিভাবে দেখো এটা কেন লাগবে এখানে বা কেন লাগবে না সেটা আগে ভালো করে বুঝো। আচ্ছা, দৈর্ঘ্য বা প্রস্থের ব্যাপারটা একটু আমি তোমাদের রিমাইন্ড করতে চাইছি। দৈর্ঘ্যের একক কি হয় বলো তো? মিটার বা সেন্টিমিটার দিয়ে দেয়, মিটারই ধরছি আমি। প্রস্থের একক কি হয়, মানে যখন তোমাকে বলে যে প্রস্থ এত মিটার বা 20 মিটার 30 মিটার, বলো তো এইভাবে বলে, মানে একক তারও মিটার হয়, কিন্তু ক্ষেত্রফলের একক কত হয়? বর্গ একক। বর্গ একক বা মিটার স্কোয়ার হয়। তাহলে দেখো তুমি যখন দৈর্ঘ্যের সঙ্গে প্রস্থ গুণ করো, এম আর এম মিটার স্কোয়ার হয়ে যায়, তখন ক্ষেত্রফলের এককটা তাই মিটার স্কোয়ার হয়। আবার যখন আয়তন তোমরা লিখো, আয়তন বর্গক্ষেত্রের সময়, এখানে প্রস্থ এখানে উচ্চতা ধরো আছে, উচ্চতা সেটাও একক মিটার হয়। যখন তোমাদের আয়তন লিখতে বলা হয় তখন এককটা তোমরা কি লেখো? মিটার কিউব লিখো বা ঘন মিটার লিখো। মানে কি, তোমরা যখন তিনটের গুণ করো এবং প্রত্যেকটা গুণফলের যে একক আছে সেইগুলো গুণ হয়ে গিয়ে আবার আয়তনের একক পরিণত হয়। তো দেখো একটা জিনিস ভালো করে দেখো, এখানে ব্যাসার্ধের একক তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি বলবে মিটার বা সেন্টিমিটার হয়ে থাকে, আর পরিধির একক কি দাও তুমি? মিটার বা সেন্টিমিটার, এটাই তো দাও। তাহলে একটা জিনিস মনে রাখবে, যেটা দিয়ে দিয়েছে তার একক আর যেটা জানতে চেয়েছে পরিধি, তার একক যদি সেম থাকে, যদি সেম থাকে, কোনো চেঞ্জেস না থাকে, তাহলে ব্যাসার্ধ যে পরিমাণ বৃদ্ধি পাবে ওই পরিধিটাও ঠিক সেই পরিমাণ বৃদ্ধি পাবে, অর্থাৎ অপশন সি। এটার বেসিক অ্যাপ্রোচ তোমাদের আমি করাবো না, মানে
2πr ধরে করা যেতে পারে, সেটা আমি করাচ্ছি না। দেখো অ্যাকচুয়ালি যদি আমি ব্যাসার্ধকে r ধরি আর পরিধি তাহলে কত হবে 2πr, একটা ফর্মুলা রয়েছে আমি তোমাদের পড়াবো 2πr। তাহলে এই 2π তো কনস্ট্যান্ট মানে আগে r এর মান তুমি বাড়িয়ে বড় হাতের r করে দাও না কেন, মানে বৃদ্ধি হচ্ছে ধরো বড় r হলো, তাহলে যে পরিধিটা তো 2π বড় r হবে, তাহলে 2π তো সবার ক্ষেত্রে কনস্ট্যান্ট আছে, এদের থেকে যখন তুমি বিয়োগ করবে, বিয়োগ করে কমন নিয়ে নেবে তখন এটা কেটে যাবে, মানে আগে আর ছিল এখন বড় হাতের আর হচ্ছে, তাহলে এই চেঞ্জেসটার জন্য সেই 25%ই আমাকে বাড়াতে হবে। তার মানে আমি কি দেখতে পাচ্ছি, এককের যখন কোনো চেঞ্জেস হচ্ছে না তখন পরিধির যে চেঞ্জেস হবে সেটা এককের মানে ব্যাসার্ধের যা চেঞ্জ সেটাই হবে পরিধির চেঞ্জ। বিষয়টা বুঝতে পারলাম মানে বোঝাতে পারলাম? তোমাকে এককটা লক্ষ্য রাখতে হবে, এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন, এটা পরীক্ষায় দিয়ে দিতে পারে তোমাদের। আবার দেখো পরিধি না বলে এখানে যদি তোমাকে বলতো যে কি বলে ওটাকে ক্ষেত্রফল যদি বলতো তাহলে কি অ্যান্সার হতো জানো? ক্ষেত্রফল। এরপর তুমি চেক করো ব্যাসার্ধের একক কি হয় মিটার, ক্ষেত্রফলের একক কি হয় মিটার স্কোয়ার, বা তুমি যদি সেন্টিমিটার ধরো সেন্টিমিটার স্কোয়ার, তাহলে মাথায় 2 চাপছে, তখন তুমি এই ফর্মুলাটা লাগাবে। এখানে x এর মানও 25, y এর মানও 25। কারণ দেখো তোমাকে যখন পরিধি বা ব্যাসার্ধ ক্ষেত্রফল বের করতে বলে বৃত্তের, তখন তুমি কি বের করো পাই আর স্কোয়ার বের করো, মানে এখানে আরটা দুবার গুণ হচ্ছে, দ্যাট মিনস তোমাকে এখানে x এর মানও 25 ধরতে হবে, y এর মানও 25 ধরতে হবে, তখন তুমি 56.25, তখন অপশন হবে এ উত্তর। কখন এটা ইউজ করব কখন করব না নিশ্চয়ই বুঝতে পেরেছো। আচ্ছা এগুলো কিন্তু কনফিউশন তৈরি করে। আবার আমি দিচ্ছি, এখানে পরিধির পরিবর্তে বা ক্ষেত্রফলের পরিবর্তে যদি ব্যাস দিত ব্যাস, তাহলে কি অ্যান্সার হতো কমেন্টে লিখো, যদি ব্যাস দিত মানে ব্যাস কত পার্সেন্ট বৃদ্ধি পাবে। এগুলো তুমি কোথাও পাবে না। বলছি ব্যাসার্ধের ডবল স্যার ব্যাস। ডবল হলি বা, আমি তো পার্সেন্টেজে গল্প করছি, পার্সেন্টেজ 2r যেটা তুমি লিখো আর ব্যাস লিখো 2r, তাহলে 2টা তো কনস্ট্যান্ট, এ তো পার্সেন্টেজে আসবে না বেটা, তাহলে 25%ই বৃদ্ধি পাবে, তখন অ্যান্সারটা সেম হতো। তুমি এককটা লক্ষ্য করো, ব্যাসার্ধের একক মিটার হয়, ব্যাসের এককও মিটার হয়, তাহলে মিটার মিটার সেম থেকে যাচ্ছে, 25%ই বৃদ্ধি পাবে। যদি এখানে বলতো 25% হ্রাস পাবে, তাহলে সে 25% হ্রাস পাবে উত্তর হতো। যদি বলতো 50% বৃদ্ধি পাবে, তাহলে পরিধি বা ব্যাস সে 50% করেই বাড়বে। ঠিক আছে? দাদা ক্ষেত্রফলের বিষয়টা একবার বলো না। আচ্ছা এখানে আমি লিখে দিচ্ছি, দেখো এখানে একটা চার্ট আমি তোমাদের বানিয়ে দিচ্ছি, গিভেন আর এখানে আস্কড আর এখানে মেথড। দেখো এখানে যেমন ছিল পরিধি, মানে গিভেন দিয়েছে মিটার এককে বা বলতে পারি সেন্টিমিটার এককে, সেমি। বলছে যদি যেটা দিয়ে দিয়েছে মানে পরিধির বৃদ্ধি যেমন এখানে 25% বলে দিয়েছে, আর যেটা জিজ্ঞাসা করা হচ্ছে তার এককটা যদি সেম থাকে মিটার বা সেন্টিমিটার, বাই না কিন্তু এটা বা, মিটার বা সেন্টিমিটার থাকে, তাহলে এখানে যে চেঞ্জেসটা হবে সেটা সেম অ্যাজ কোশ্চেন। খাতায় তোমরা এগুলো লিখে নেবে, সেম অ্যাজ কোশ্চেন মানে কোশ্চেনে যে চেঞ্জেসটা বলেছে সেটাই হবে। যেমন আমি তোমাকে বললাম একটু আগে পরিধি বলেছে ধরো, বা ধরো বর্গক্ষেত্রের কথা চিন্তা করো বা আয়তক্ষেত্রের কথা চিন্তা করো, বলে দিলে যে বর্গক্ষেত্রের প্রতিটি বাহু আমি 30% করে কমিয়ে দিলাম, বর্গক্ষেত্রের প্রতিটি বাহু আমি 30% করে কমিয়ে দিলাম, এর ফলে আমার পরিধিতে মানে পরিসীমাতে কি চেঞ্জেস হবে বলো, বা পরিসীমা কত বৃদ্ধি বা হ্রাস পাবে বলো। এখানে আমি বাহু 30% বাড়িয়েছি, তাহলে পরিসীমা কত হ্রাস বা বৃদ্ধি পাবে বলো। বলো তোমরা অ্যান্সারটা বলো তো দেখি।
30%ই হবে। কেন? কারণ এখানে বাহুর যে একক সেটা হয় মিটার, আর পরিসীমার যে একক সেটাও হয় মিটারই। তাহলে যেহেতু মিটার মিটার সেম হয়ে যাচ্ছে, তাহলে সেম অ্যাজ কোশ্চেন মানে 30% কমে যাবে। দ্যাটস ইট। এতটাই সহজ মনে রাখা। এরপর দেখো, তোমাকে এখানে পরিসীমার পরিবর্তে যেটা গিভেন একক দিয়েছে মিটার বা সেন্টিমিটারে দিয়েছে, আর তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে মিটার স্কয়ার একক মানে এরিয়াতে চেঞ্জেস, এরিয়া মানে ক্ষেত্রফলে চেঞ্জেস। তাহলে দেখো মিটার থেকে মিটার স্কয়ার করছি, তাহলে তখন এখানে কি মেথড লাগাবো আমি? এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। ক্লিয়ার হলো বিষয়টা? বা কখনো কখনো ক্ষেত্রে ওই 2 লাইন মেথড বা 3 লাইন মেথড, মানে যেটা 5 6 এখানে 3 4 লিখে গুণ গুণ করছিলাম, নিচে এভাবে এভাবে গুণ করছিলাম না, সেটাকে বলা হচ্ছে 2 লাইন মেথড। অনেক অনেক ক্ষেত্রে 3 লাইন মেথডও বলে। আবার দেখো দিয়ে দিয়েছে মিটার এককে, তোমাকে জানতে চেয়েছে মিটার কিউব এককে মানে অ্যাকচুয়ালি ভলিউম। ধরো বলে দিল একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলো, ঘনকের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলো, তাহলে এর আয়তনে কি পরিবর্তন হবে বা আয়তন কত পার্সেন্ট বৃদ্ধি পাবে সেটা বলো। তাহলে এখানে আয়তনের একক কি হয়? মিটার কিউব, মিটার কিউব হয়। তাহলে দেখো এখানে ছিল মিটার, দিয়েছে মিটার কিউব, তাহলে তোমাকে এখানে কি ইউজ করতে হবে? তখন এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 লাগিয়ে দিলে হবে না, কারণ এটা শুধুমাত্র দুটোর ক্ষেত্রে। তাহলে তিনটের ক্ষেত্রে হলে তোমাকে 3 লাইন মেথডটা ইউজ করতে হবে, 3 লাইন মেথড। তখন তুমি ফর্মুলা দিয়ে যেতে পারো না, যাওয়া যাবে না। কেন যাবে? তোমাকে দুবার এই ফর্মুলাটা লাগাতে হবে। আমি বিষয়টা বলে দিচ্ছি, এই অ্যান্সারটা আমি সলভ করে দিচ্ছি। দেখো মানে 10 বলেছে যে ঘনকের বাহুর দৈর্ঘ্য 10% বৃদ্ধি করলে আয়তন কত পার্সেন্ট বৃদ্ধি পাবে। এটা যদি তুমি ফর্মুলা দিয়ে করতে চাও, তোমাকে দুবার এই ফর্মুলাটা লাগাতে হবে। মানে দেখো 10 10 তিনবার লিখবে, 10% 10% 10%। প্রথমে তুমি দুটো 10 কে নিয়ে এই ফর্মুলাটা লাগাও, তাহলে কত হবে? 10 প্লাস 10, এখানে 10 10 এ 100 বা এখানে 100, তাহলে 10 প্লাস এই দিক থেকে 1 আসছে মানে 21%। দুটো 10 কে নিয়ে তুমি এই ফর্মুলাটা লাগালে, আর একটা 10 পড়ে আছে, এরপর তুমি 21 আর 10 এর মধ্যে ফর্মুলাটা লাগাও। তাহলে দেখো 21 প্লাস 10, 21 ইন্টু 10 বাই 100, একটা শূন্য এখানে ক্যান্সেল হচ্ছে, 31 প্লাস 21 বাই 10 মানে 2.1 মানে 33.1%। এটা একটা গেল, এভাবে তুমি করতে পারো। আর একটা হচ্ছে ওয়ে টু, যেটা হচ্ছে 10% মানে কত? ম্যাক্সিমাম এটা 10%ই দেয়, বুঝলে তো, ক্যালকুলেশনের সুবিধার জন্য। 10% বৃদ্ধি পাচ্ছে মানে 1 এর 10 বলতে পারি এটা। তাহলে 10টা হচ্ছে কত? 11। আবার 10 তিনবার লিখে দাও, কারণ কি কিউব আছে, তিনবার আমাকে লিখতে হবে। কারণ কি বাহু গুণ বাহু গুণ বাহু করলেই তো তুমি পাও, তো সেই জন্য তিনবার লিখতে হচ্ছে। যেমন ক্ষেত্রফলের ক্ষেত্রে দুবার লিখতে হয়। তাহলে 10 11, আবার দেখো 10 11। এরপর 10 এর কিউব 1000, আর 11-র কিউব হয় 1331। এই জন্যই আমি তোমাদের কিউব বা ঘন মুখস্থ করতে বলেছিলাম 1 থেকে 15 পর্যন্ত, অ্যাটলিস্ট 12 13 পর্যন্ত করে রাখবে। তাহলে দেখো 1000 এখানে আছে 1331, তাহলে আগে ছিল 1000 আয়তন, এখন হয়েছে 1331, তার মানে কত বৃদ্ধি পাচ্ছে? তুমি বলবে 331 বৃদ্ধি পাচ্ছে। কতর মধ্যে? 1000-এর মধ্যে। তাহলে 100-র মধ্যে কত? তাহলে দুটো শূন্য ক্যান্সেল হচ্ছে, নিচে 10 আছে, এটা যদি দশমিকে প্রকাশ করি তাহলে 33.1%। খুব ফাস্ট হয়ে গেলে বলবে কিন্তু। এই অঙ্কগুলো সিজিএল লেভেলে দিয়ে দেয় মাঝে মধ্যে, এখনো সেন্ট্রালেও দিয়ে দিচ্ছে, কোনো বিশ্বাস নেই, তোমাদেরকে কিন্তু করতে হবে। এরকম অঙ্ক দেখতে পাবে, একটু পরে আমি করাচ্ছি। কখন কোনটা ইউজ করব এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আমার জানা থাকলেই কিন্তু হবে না, যে আমি জানি, আমি সব ফর্মুলা জানি, আমি সব অঙ্ক করতে পারি, এটাই কিন্তু যথেষ্ট নয় তোমার পরীক্ষা ক্র্যাক করার জন্য। তোমাকে জানতে হবে যে সিস্টেমটা চক্রবর্তী সুদে কাজে লাগবে না ভালো? একদম চক্রবৃদ্ধি সুদে আমি এই সিস্টেমে করাবো না, এটা আরো ফাস্ট করিয়ে দেবো তোমাদের। চক্রবৃদ্ধি সুদে 1000 1331, এটা আমি তোমাদের আরো ফাস্ট করিয়ে দেবো, দেখতে পাবে। চক্রবৃদ্ধি সুদে একটা ভিডিও রয়েছে আমার, হয়তো আমি গ্রুপে পোস্টও করেছিলাম, জাস্ট একবার দেখে নিও এক ঝলক, কিভাবে হবে চক্রবৃদ্ধি সুদ। এসব ক্যালকুলেশনের যে ঝঞ্ঝাট সেটা তুমি ভুলে যাও। অনেকে ক্যালকুলেশন করতে গিয়ে ফেঁসে যায় চক্রবৃদ্ধি সুদে।
ক্যালকুলেশন আসবেই না। আর ওই ফর্মুলা যেটা রয়েছে কি সাধারণ কথা মনে নেই আমার, মনে হয় a সমান p ইন্টু 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার 10 এরকম কি একটা আছে, ওই ফর্মুলাও কাজে লাগবে না, আমরা সব মডিফাই করে দেবো। তাহলে একমাত্র ওই একটাই ফর্মুলা x প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। এরপর বলবে স্যার ফর্মুলাটা কি করে এলো বলুন। সত্যি কথা বলতে ভাই জানি না আমি কি করে এসেছে। এটার বলো অ্যান্সার কত হবে। ফার্স্ট দেখে উত্তর দিতে হবে, এটা কিন্তু দেখে উত্তর দিতে হবে, তাহলেই জানবো আমার বোঝানোটা সার্থক হয়েছে। এটা স্যার 20% বৃদ্ধি পাবে, ওটাই থাকবে। কমেন্টে লিখো। আমি পাবলিকের রায় জানতে চাই। আমি বলছি এর প্যাটার্নে একটা অঙ্ক দিয়েছিলাম, বলছে এর বেতন যদি বি এর থেকে এত পার্সেন্ট বেশি হয় তাহলে মানে শতকরা এর বেতন কত বেশি বৃদ্ধি বা কম, সেটা আমি দেখেছিলাম। তো এটা একটা কোনো কিছু হয় কি? এই টাইপে হবে না এটা, তুমি যেটা টাইপটা বলছো, দাঁড়াও আমি তোমাদের বলেছিলাম যে আমি যে নোটটা তোমাদের করাচ্ছি সেটা হচ্ছে সবকিছু নিয়ে আছে। তুমি যেটা অঙ্কটা বলছো জাস্ট হোল্ড অন, স্ক্রিনে দেখতে পাচ্ছ? বেতন, রামের বেতন প্রথমে 10% বৃদ্ধি, তারপরে 10% হ্রাস, আরো আছে। এ সি এর থেকে 50% বেশি, বি এর থেকে 20% কম। এ বি এর শতকরা কত, বি এর শতকরা কত, এরকম অঙ্ক আমরা করব। তিনটে সংখ্যা, প্রথমটা দ্বিতীয়টার সঙ্গে তৃতীয়টার সঙ্গে বিভিন্ন সম্পর্ক জুড়ে দেয়, নিয়ে বের করতে বলে। এগুলোর কোনো ফর্মুলার দরকার নেই, জাস্ট বেসিক কনসেপ্ট থেকে তুমি 1 মিনিটের ভেতরে করে দিতে পারবে। আমি 2 সেকেন্ডে বলবো না, আবার 1 মিনিটের ভেতরে করবে সমস্ত অঙ্ক তোমাদের করাবো। পার্সেন্টেজটা যখন তোমাদের শেষ হয়ে যাবে, বলে রাখি পার্সেন্টেজ এই চ্যাপ্টারটা যখন শেষ হয়ে যাবে, আমি যে কেমন পড়াচ্ছি সেটা চেক করার জন্য তোমাদেরকে তো অবশ্যই চেক করতে হবে। তুমি শুধু জাস্ট প্রিভিয়াস ইয়ারের পেপার খুলবে, যে কোনো এক্সামের, ইউপিএসসি ছাড়া প্রিভিয়াস ইয়ারের পেপার খুলে দেখবে যে আমি সলভ করতে পারছি কিনা পার্সেন্টেজ থেকে অঙ্কগুলো। কারণ তুমি পার্সেন্টেজ আমার কাছে পড়ে নিচ্ছ, তার মানে তুমি পার্সেন্টেজের সমস্ত অঙ্ক পারবে। ঠিক আছে, কনসেপ্ট বিল্ড করার দায়িত্ব আমার, বিভিন্ন টাইপ। এরপর দেখো আমি বলবো না যে আমার এই নোটটাই 100% করে গেলে তুমি সব পেয়ে যাবে কমন, না, তুমি হয়তো 90 থেকে 95% করতে পারবে। এরপরেও কিছু জিনিস আনকমন চলে আসতেই পারে, সেটা তুমি যদি প্র্যাকটিস করো, শুধু তো নোটটা পড়ে নিলে তো হবে না, নোটটা তুমি প্র্যাকটিস করো সেই অঙ্কগুলোও করতে পারবে বেসিক কনসেপ্ট থেকে। কারণ এই জন্য আমি তোমাদের বেসিক কনসেপ্টটা বেশি ভালো করে জোর দিচ্ছি তার উপরে, কারণ ফর্মুলা দিয়ে তুমি সব অঙ্ক করতে পারবে না, আর পরীক্ষার সময় ফর্মুলা তুমি নামাতেই পারবে না। আরেকটা হচ্ছে শর্ট ট্রিক্স। এখানে তোমার কোনটা মনে হচ্ছে শর্ট ট্রিক্স? সবগুলোই মনে হচ্ছে শর্ট ট্রিক্স, বাট আমি এগুলো সব বেসিক বলেছি নি, আমি এভাবেই করি পরীক্ষার হলে, কারণ আমি এভাবেই প্র্যাকটিস করেছি। আই থিঙ্ক বিষয়টা ক্লিয়ার হচ্ছে তোমাদের। অঙ্ক জিনিসটা যে কোথায় ভয়টা তৈরি হয় আমাদের, সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তো এই অঙ্কটা দেখো, পড়েছো? বলেছে একটি আয়তঘনকের দৈর্ঘ্য 30%, প্রস্থ 30% বৃদ্ধি, প্রস্থ 20% বৃদ্ধি ও উচ্চতা 15% হ্রাস করা হলে আয়তনে কি পরিবর্তন হবে। এখানটা দেখো ভালো করে, এখানে কি বলেছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়েছে, আয়তন বের করতে বলেছে, আয়তন। তখন একটা জিনিস তুমি এরপর বলো, এককটা আগে লক্ষ্য করো, যে এককগুলো দিয়ে দিয়েছে সেগুলো সব মিটার এককে দিয়েছে, এটাও মিটার একক, এটাও মিটার একক, বা এটাও মিটার একক বা সেন্টিমিটার ধরতে পারো, কিন্তু আয়তনে জানতে চেয়েছে আমাকে মিটার কিউব। তার মানে এখানে তুমি কোনটা অ্যাপ্লাই করবে, 3 লাইন মেথড। এখানে তুমি এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100 লাগাতে পারো, না লাগানোর কিছু নেই, একটু সময় লাগবে। আমি বলবো 3 লাইন মেথড ইউজ করবে। দেখো দৈর্ঘ্য 30% বৃদ্ধি পাচ্ছে, 30% মানে তুমি এরপর 3/10 ডাইরেক্ট লিখতে পারো, মানে 10টা হচ্ছে 13। প্রস্থ 20% বৃদ্ধি করা হচ্ছে, তার মানে কি 20% মানে হচ্ছে 1/5, 5টা হচ্ছে 6,
আর কি বলেছে, উচ্চতা 15% বৃদ্ধি করা হচ্ছে, উচ্চতা 15% হ্রাস করা হচ্ছে। 15% মানে কত আমার মনে নেই, তো আমি কি করব, 15/100 করব, কাটাকুটি করব, কতক্ষণ লাগবে, 5 3 15 5 20 100, 3/20 মানে 20 ছিল, কমানো হচ্ছে বলেছে, তার মানে কত হবে, 3 কমবে, 17 হবে। অ্যাকচুয়ালি এটা 50% হতো, টাইপিং মিস্টেক, এটা এটা করলে হবে, একটু বড় হবে, কঠিন হবে ক্যালকুলেশনটা, আর কিছুই না। এটা অ্যাকচুয়ালি 15% না, এটা আমার খাতায় যেটা রয়েছে এটা 50%, টাইপিং মিস্টেক করা রয়েছে, আমার খাতায় 50% করা আছে, এটা তোমরা একটু কারেকশন করে নেবে। এটা এটা 50% করবে, হ্যাঁ, কারণ এই অঙ্কগুলো এতটা কঠিন দেয় না, তুমি এরপর গুণ করবে, নিয়ে দশমিক বের করবে, কোনো প্রবলেম। 50% করবে, হ্যাঁ, 15%টা 50% মানে হচ্ছে 1 2, তাহলে 2 থেকে 1 হচ্ছে, এরপর তুমি গুণ করো, এদিকে নিচে নিচে গুণ, এখানে নিচে নিচে গুণ, তাহলে 5 2 50 2 100, আর এখানে 78, 6 13 78, 78, তাহলে দেখো আগে ছিল 100 আয়তন, এখানে হচ্ছে, এটা অন হবে, বলো, ওদের নিচেটা 2 আর ডান দিকে অন করলেন ওটা। হ্যাঁ এটা 50% বৃদ্ধি, 50% হ্রাস, মানে অ্যাকচুয়ালি এটা 15 না, ঠিক আছে, এটা 50% হবে ভাই, ও স্যার 2 আর এটা এখানে 3 হবে না, হ্রাস পেয়েছে ভাই, দেখো, হাফ পেয়েছে, ও সরি স্যার। নো প্রবলেম, সরি বলবে না, কখনোই সরি বলবে না। 30 থেকে এখানে 2 থেকে 1 হচ্ছে, তাহলে দেখো পয়েন্টে কেন আসছে তোমার, তাহলে দেখো 100 থেকে 78 হচ্ছে, তার মানে কত কমছে গো, বিয়োগ করো, এটাকে তুমি 80 ধরে নাও, তাহলে 20 আর এদিকে 2 মানে 22, 22 কমছে, আমি এটা 50% করেছি কিন্তু 22 কমছে, তাহলে দেখো 100-র মধ্যে যেটা কমছে সেটাই তো আমার শতকরাই হয়, শতকরা হয়, তাই না, তাহলে আমি বলতে পারি 22% কমবে, অর্থাৎ আয়তনে কি পরিবর্তন হবে, আয়তন 22% কমে যাবে। বোঝাতে পারলাম? চলো তাহলে নেক্সট অঙ্ক যাচ্ছি, কোশ্চেনটা যা দেওয়া আছে তার আচ্ছা আচ্ছা, হ্যাঁ তখন 15% ধরে বলে এই গুণটা একটু করতে হবে, আমি গেলাম না ওটাতে, করা যেতেই পারে। এটা দেখো, এটা আমি একটু আগে করে দিলাম আই থিঙ্ক, এটা তোমরা বাড়িতে করে নেবে। ঘনকের প্রতিবাহু 10% করে বৃদ্ধি পেলে আয়তন কি হয়, মানে 3 লাইন 3 বার লিখতে হবে। 33.1 ওটা স্যার। হ্যাঁ হ্যাঁ 33.1% বৃদ্ধি পাবে, আবার যদি হ্রাস বলে দেয় তাহলে আলাদা হবে। তোমরা বাড়িতে বৃদ্ধিটা তো করলে, হ্রাস দিয়েও করে নেবে, 10% হ্রাস হলে কি হবে। আর একটা করতে পারো, এটা 10% বৃদ্ধি বলেছে, তোমরা 2 নাম্বার অঙ্ক এটাও করবে, 20% যদি বৃদ্ধি বলতো তাহলে অ্যান্সারটা কি হতো, আয়তন কি পরিবর্তন হতো। কথা বলা হয়ে গেলে মাইক্রোফোনটা অফ করে দেবে, হ্যাঁ, তোমাদের সাউন্ডটা চলে আসছে সবার কাছে। এরপর দেখো এটা, চিনির মূল্য 10% বৃদ্ধি পাওয়ায় এক পরিবার চিনির ব্যবহার 20% কমিয়ে দিল, তাহলে তাদের খরচের কি পরিবর্তন হবে। যদি তুমি এটা দেখে বুঝতে না পারো যে x প্লাস ওয়াই বা xy/100 ফর্মুলাটা হবে, তাহলে তুমি এবার চেক করে নাও যে দুটোর গুণ করে আমি তৃতীয়টা পাচ্ছি কিনা। দেখো চিনির দাম, মূল্য, এর সঙ্গে আমি চিনির ব্যবহার, ব্যবহার মানে কি, কত কেজি চিনি খাই আমি, 5 কেজি না 6 কেজি, সেটা 20% কমেছে, এদের গুণফলই আমার চিনির খরচ দেয়। 5 কেজি চিনি আর 40 টাকা কেজি চিনি, এদের 5 কেজি আর 40 টাকা প্রতি কেজি, এই গুণফলটাই তো আমার কত টাকা পকেট থেকে যাবে সেটাই তো বলে দেয়। তার মানে কি দুটোর গুণফল করে আমি একটা পাচ্ছি, এখানে চেঞ্জেসটা কোনটা দিয়েছে, খরচের কি পরিবর্তন হবে সেটা আমাকে দেখাতে বলেছে, ঠিক আছে। তাহলে দেখো আমি এখানে লাগাতে পারি এক্স প্লাস ওয়াই প্লাস xy/100, মানে আমি যদি বলি a ইন্টু বি সমান সি, এ এখানে বাড়ানো হচ্ছে, বি এখানে কমানো হচ্ছে, তাহলে সি এর কি চেঞ্জেস হবে, যদি এরকম থাকে তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস xy/100, ঠিক আছে। তাহলে দেখো 10 বৃদ্ধি বলেছে,
ব্যবহার -20, 10 বৃদ্ধি ব্যবহার -20, প্লাসে মাইনাসে এটা মাইনাস হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি। সূত্র নজরুলা তুমি কখন এলে বলো তো? না না 22% হবে। আমি এখনই একটু আগে তাহলে আমি বলবো না এটা কি জিনিস। অ্যাকচুয়ালি এটা টাইপ 4 এর অঙ্ক, বুঝলে, আমি এখানে দিয়ে দিয়েছি টাইপ 6 এর অঙ্ক, তাই তো বলি। দাঁড়াও একটু কারেকশন করতে হবে আমাকে। এটা বলবো না আমি কি জিনিস এটা, সরি। না, এটা আগের নিয়মই হয়ে যাবে গো। বলো বলো কি বলছিলে বলো। এটা একটা ফর্মুলা, এটা আমি তোমাদের প্রথম থেকেই মুখস্থ করাচ্ছি, ঠিক আছে, মানে বলেছি আর কি। অ্যাকচুয়ালি বলেছে চিনির মূল্য 10% বৃদ্ধি পাওয়ায় এক পরিবার চিনির ব্যবহারও 10% কমিয়ে দিল, তাহলে তাদের খরচের কি পরিবর্তন হবে, তাহলে খরচটা কি হবে, বাড়বে না কমবে, সেটা এটা আগের অঙ্কে, ঠিক আছে। দেখিনি ভালো করে। 8% বাড়বে বলছো, দেখা যাক বাকিরা। কমবে। 8% কমবে। দেখো, চিনির মূল্য আমি x + y + xy এটাই লাগাবো, কারণ দুটোর গুণ করে আমি একটা পাচ্ছি। তাহলে চিনির মূল্য 10% বৃদ্ধি পাচ্ছে, তাহলে +10, y এর মান -20। এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, 10 × 20। ওই জন্য -20। কমছে তাই -20। প্রথম থেকে আসবে, ঠিক আছে, না হলে খুব প্রবলেম। সত্যি কথা ভুলে গেছিলাম আজকে। ও আচ্ছা, ওইটা মনে আছে। তাহলে দেখো এখানে -10, এখানে -2, -12%, যারা 8 বলেছো মার খেয়ে মরে যাবে। -12%, মাইনাস কি বলছে, কমবে। বুঝতে পারলাম, 12% কমবে, খরচ কমবে। এরপর তো মাঝখানে মাইনাস প্লাস ওটাকে প্রবলেম। মাইনাস প্লাসে প্রবলেম হচ্ছে, দেখো প্রবলেম কেন হবে, হবে না প্রবলেম। দেখো এখানে প্লাসটা আমি প্লাস লিখলাম, আমি কি বললাম এক্স এর মান এখানে +10 বসাবো আর ওয়াই এর মান -20 বসাবো। কেন বসাবো, কারণ বৃদ্ধি বলেছে, এখানে কম বলেছে তাই। এবার দেখো এক্স এর মান আমি 10 যদি এখানে বসাই আর ওয়াই এর মান যদি আমি -20 বসাই, তাহলে মাইনাস লিখতে গেলে আমাকে ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে লিখতে হয়, নিচে 100 হবে। এটা তো ঠিক আছে। এরপর দেখো এই মাইনাসটার সঙ্গে এই প্লাসটা তো গুণ হবে, আর মাইনাস প্লাসে গুণ হয়ে গেলে এটা হয়ে যাবে মাইনাস। সেই জন্য আমি যখন দেখি যে একটা প্লাস একটা মাইনাস, তখন এটাকে মাইনাস করে দিয়ে চলে যাই। আই থিঙ্ক বুঝতে পেরেছো। তাহলে দেখো এখানে -10 আর এখানে -2, মানে -12%। এখানে তোমাদেরকে বলা হয় যে ফর্মুলাটা ইউজ করতে, মানে দেখো তোমাদের বিভিন্ন জন বিভিন্ন রকমের ফর্মুলা করিয়ে দেয়। মানে কি -2, এখানে দেখো গুণ করো, এখানে 2 পড়ে আছে না, 2 আছে। তাহলে মাইনাস, এখানে 10 থেকে -20, তাহলে -10 হচ্ছে, আর এখানে -2, -12%। ঠিক আছে ঠিক আছে। দেখো অনেকে কথা ইকো হচ্ছে। ইকো এমডি অন করলে ইকো হয়ে যাবে। দেখো এখানে তোমাদের বিভিন্ন রকমের ফর্মুলা দিতে পারে, সেটা হচ্ছে বলবে একবার x - y - x, এটা একটা ফর্মুলা হয়। কারণ কি, বাড়লে কমলে যেটা বলে, কারণ ওটা অলরেডি মাইনাসটা দিয়ে রাখে অনেক সময়, বাড়লে কমলে। কখনো বলে যে দুটোই যদি বাড়ে তখন এটা করবে, বা দুটোই যদি কমে তখন এই ফর্মুলাটা করবে, আগে মাইনাস লাগিয়ে দেয়। তো আমি এত সমস্যায় যেতে চাইছি না, আমি একটাতেই করতে চাইছি। তুমি এখানে মাইনাস প্লাসের হিসাবটা নিজে রাখো, যার ফলে তুমি তোমার ফর্মুলাটা অ্যাপ্লাই করতে সহজ হবে। তুমি একটাই মনে রেখে এক্স এর মান তুমি 10 আর ওয়াই এর মান -20 পুট করলে, এই ফর্মুলাটা শিফট হয়ে যাবে, অটোমেটিক শিফট হয়ে যাবে। বুঝতে পারলাম। আর শেষে যেটা আসছে, মাইনাস আসছে না প্লাস আসছে, এখান থেকে তুমি কি বলতে পারছো যে আমাকে খরচ বাড়াতে হবে না কমাতে হবে।
আই থিঙ্ক বিষয়টা ক্লিয়ার হয়েছে সবার। দাদা বলো। বলছি এটাকে যদি আমি ওইভাবে করি, ওই যেটা 10% ওটাকে 1-10 করি, হ্যাঁ হবে 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 গো, আমি তো বললাম তোমাদের এই সব অঙ্কগুলি এইভাবে হবে। 10%টাকে 1/10 করলে তাহলে 10টা হয়েছে 11, আর 20% কমছে, মানে 1/5, 5টা হচ্ছে 4, তুমি গুণ করলে এখানে 50, এখানে 44, এটাকে ডবল করে দাও 100, এটা 88, তাহলে দেখো 100-র মধ্যে কত কমছে, 12 কমছে, মানে 12%। এভাবেও হবে। ঠিক আছে, কিন্তু সব সময় তুমি এটা করতে পারবে না। তোমাকে যদি বলে দেয় যে এখানে যদি বলে দিত 8%, আর এখানে যদি বলে দিয়েছ 7%, তুমি করতে পারতে? 8% মানে কত? 8/100, তাহলে 100টা হচ্ছে 108। আর 7% মানে কত? 7/100, কমছে বলেছে, তাহলে 100টা হচ্ছে 7 কম, মানে 93। নিয়ে এটা তুমি গুণ করলে, এই গুণটা তো খুব সহজ। বাঁ দিকেরটা আমি করে দিলাম, ডান দিকেরটা তুমি করে বলো তাড়াতাড়ি। ঠিক আছে, নিয়ে তার উপরে বিয়োগ করবে, নিয়ে আবার পার্সেন্টেজ করবে। কিন্তু এটাই তুমি যদি x+y+x/100 লাগাও, দেখো কত সহজ হবে। দেখবে 8% বৃদ্ধি মানে +8, 7% কম মানে -7, এখানে মাইনাস হচ্ছে 7×8 = 56/100। তাহলে দেখো মাইনাস, এখানে +1 হচ্ছে -0.56, 1 থেকে 0.56 বাদ দাও, 60 বাদ দিলে হয় 40, 44.4, 0.44% বৃদ্ধি পাবে। বুঝতে পারছো? অনিন্দিতা মণ্ডল, তোমাকে আর আমি ওয়েলকাম করলাম না, তুমি বুঝতে পারবে না এরপর। যাই হোক, এরপর আসছে আমি টাইপ 6-এ। এই অঙ্কগুলো কিন্তু সব নোট করবে ভাই, হ্যাঁ। এরপর আসছে আমি টাইপ 6-এ। দেখো এটা হচ্ছে ইম্পর্টেন্ট টাইপ। এখানে কি হবে, এখানে তোমাকে মাঝের যে 10% কি বৃদ্ধি করা হলো না হ্রাস করা হলো? এটা ইংলিশের সঙ্গে কি চেঞ্জ আছে? দাঁড়াও, লেন্থ অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ ইনক্রিজড বাই 10%, বৃদ্ধি করা হয়েছে। ফাইন্ড দ্য পার্সেন্টেজ চেঞ্জ ইন দ্য ব্রেথ, এর ফলে ক্ষেত্রফল 20% বৃদ্ধি হলে পার্সেন্টেজ ইন দ্য ব্রেথ প্রস্থের কি, ঠিকই আছে, বলো এরপর তুমি কি বলছো। 10% কি বৃদ্ধি করা হলো? আগের অ্যান্সারটা না এটা? না না, এইটা বলছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা 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 ঠিক ঠিক ঠিক, 10% ইনক্রিজ করা হয়েছে, বৃদ্ধি, ঠিক, একটু কারেকশন করে নেবে, কারণ আমার নোটটা রয়েছে ইংলিশে, তোমাদের জন্য বাংলাতে আমাকে কনভার্ট করতে হয়েছে, তো সেই বাংলায় করতে গিয়ে হয়ে গেছে, ভুল হয়ে গেছে আর কি। 10% বৃদ্ধি করা হলো। ও দাদা, বলো। বলছি আমরা যদি ইংরেজি বাংলা দুটোই যদি একটু খাতায় করি, তাহলে মনে হয় লাভই হবে মনে হয়, ইংরেজিটা যেহেতু আছে। হ্যাঁ, এরপর তোমার চয়েস, এটা একটু লিখতে গেলে সময় লাগবে তোমার। এরপর তুমি যদি কমফোর্টেবল ফিল করো যে ইংলিশটা লিখলে আমার ঠিক আছে, বাংলাটা আমার হয়ে যাবে, তো আমি বলবো ইংলিশটা করতে। কেন? কারণ ইংলিশটা তুমি যে কোনো এক্সামের জন্য অ্যাপ্লাই করতে পারবে। আর একটা তোমাদের আমি বলে রাখি, ধরো পরীক্ষা দিতে দিতে, আমি অনেকবার বলি তোমাদের, আগের ব্যাচে বলেছি, দেখবে পরীক্ষা দিতে দিতে যদি কোনো বাংলায় ভুল থাকে না, তাহলে ইংলিশটাকে কিন্তু প্রেফার করা, ইংলিশটা যদি ঠিক থাকে ইংলিশটাকে ধরা হয়। এরপর ধরো তুমি পরীক্ষা দিচ্ছ, বাংলাতে কিছু ভুল আছে, তুমি সেটা বুঝতে পেরেছো, তাহলে তখন তোমাকে কিন্তু ইংলিশে শিফট হতে হবে। তো সব থেকে বেটার হয় তুমি যদি দুটোই লিখে রাখতে পারো, যদি তোমার ইংলিশে অসুবিধা হয় তো। কারণ ইংলিশটাও তোমাদের করতে হবে, যেহেতু তুমি বিভিন্ন এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ। বোঝা গেছে? সময় লাগবে, তুমি সময় দাও, 6 থেকে 7 মাস তুমি অঙ্কে ইনভেস্ট করো, তাও তো প্রত্যেক দিন তোমাকে 5 ঘন্টা করে সময় দিতে হবে না। 3টে ক্লাস, 3টে ক্লাসে রেকর্ড ভিডিও দেখো, দেখে তুমি হয়তো 2 ঘন্টা করে নোট করতে সময় লাগবে প্রত্যেক দিন। এই 1.5 ঘন্টা ক্লাস করছো, আর 2 ঘন্টা থেকে 3 ঘন্টা, 2.5 ঘন্টা নোট করতে লাগবে, আমি জানি। তো সেই নোটগুলো করো, দেখবে বেনিফিট পাবে, তোমাকে আর কোথাও পড়তে হবে না। কারণ এই টাইপ ওয়াইজ ভাগ তুমি কোথাও পাবে না, এমনকি কোনো বইয়ে তো নেই মার্কেটে, কি হিন্দি কি ইংলিশ বা কি বাংলা, মার্কেটে এমন কোনো বই, এই যে আমি টাইপ ওয়াইজ ভাগ করে করে করাচ্ছি, কোনো বই, একটা বই দেখিয়ে দাও তোমাকে, পাবে না। তো এর ফলে তোমাদের বেনিফিটটা কি হচ্ছে, তুমি বিভিন্ন টাইপের অঙ্ক এক জায়গায় পেয়ে যাচ্ছ, তোমাকে আর
এমনটা মনে হবে না যে কোনো টাইপ আমার বাদ গেল না, তো মানে পার্সেন্টেজ করছি, পার্সেন্টেজের কোনো জিনিস আমার মিস্টেক হয়ে গেল না, তো বাদ চলে গেল না, তো আবার সেটা যেটা বাদ যায় মানে আমরা যেটা পড়ি না সেটাই আবার কোশ্চেনে দিয়ে দেয়। সালের ওই ব্যাপারটা যেটা বলেছিলাম এর আগে, ওটা তো করছেন নাকি? সালের ব্যাপারটা আমার অতটা সময় নেই এখন, সালটা ডাইরেক্ট করে নেবে তোমরা প্রিভিয়াস ইয়ার থেকে, বিভিন্ন ওয়েবসাইট বলে দিয়েছে। আর যখন প্র্যাকটিস হবে তখন আমি চেষ্টা করব করে দেওয়ার, সময় পাচ্ছি না ঠিক একটা। ঠিক আছে, নো প্রবলেম। দেখো এই অঙ্কের টাইপে আমি যাচ্ছি, টাইপ 6-এ, যেখানে চেঞ্জেসটা কোথায় হবে সেটা আগে লক্ষ্য করতে হবে। চেঞ্জেসটা দেখো, a ইন্টু বি সমান সি, এখানে যে চেঞ্জেসটা দিয়ে দেবে, হয়তো বি এতে একটা চেঞ্জেস দিল, আর সি এতে একটা চেঞ্জেস দিল, তাহলে এখানে কি চেঞ্জেসটা হবে সেটা তোমাদের জিজ্ঞাসা করতে পারে। বা এখানে একটা চেঞ্জেস দিল, এখানে একটা চেঞ্জেস দিল, বা সরি এখানে একটা চেঞ্জেস দিল, এখানে একটা চেঞ্জেস জানতে চাইলো, আর এখানে একটা চেঞ্জেস দিয়েছে। মানে জিনিসটা কি দেখো, বলে দিই আমি তোমাকে অঙ্কটা, যে চিনির মূল্য 20% বৃদ্ধি পাওয়ায় এক পরিবার তার খরচ 10% বৃদ্ধি করলো। একটা জিনিস ভালো করে দেখো, চিনির দাম যদি 20% বৃদ্ধি পায়, তোমাকে খরচও কিন্তু 20%ই বাড়াতে হবে, টাকাটা পকেট থেকে টাকাটা 20% দিতে হবে। কারণ সাপোজ তুমি ভাবো তুমি সারা মাসে 1 কেজি চিনি খাও, 40 টাকা কেজি চিনি, তো এটা বেড়ে গেল হঠাৎ করে 10% বেড়ে গেল, নিয়ে 44 টাকা হয়ে গেল। তাহলে তোমার পকেট থেকে কিন্তু, যদি তুমি 1 কেজি চিনি খেতে চাও তাহলে তোমার পকেট থেকে 44 টাকাই যাবে, মানে আগে 40 টাকা যাচ্ছিল এখন 44 টাকা যাচ্ছে, মানে সে 10%ই বাড়াতে হচ্ছে তোমাকে। যদি তুমি 1 কেজি চিনি মানে তোমার ব্যবহারটা যদি চিনির ব্যবহারটা যদি তুমি ফিক্সড রাখতে চাও, তার মানে কোনো জিনিসের দাম যদি বেড়ে যায় তোমার পকেট থেকে সেই টাকাটি বেশি যাবে। কিন্তু অনেক সময় কি হয়, মধ্যবিত্ত পরিবারে চিনির দাম যদি 20% বেড়ে যায়, তো খরচ কিন্তু তারা 20% বাড়ায় না, মানে পকেটের টাকাটা কিন্তু 20% বাড়ায় না। তখন তারা বলে ঠিক আছে 20% বেড়েছে, আমি খরচটা 10% বাড়াবো। তাহলে আমার চিনি তখনও তোমাকে, তাহলে যাও দেখো, যখন তুমি ইকুয়ালি বাড়াবে না, তাহলে তোমাকে তো খরচটা মানে চিনির ব্যবহারটা কমাতে হবে। খরচ যদি তুমি না বাড়াও তাহলে ব্যবহার তোমাকে কমাতে হবে। এতে দু ক্ষেত্রে দুরকম কেস হতে পারে। একটা হচ্ছে উঠকে গেছে, মানে উল্টে যাচ্ছে, জিনিসটা বোঝা যাচ্ছে না। দেখো দুরকম কেস হতে পারে, একটা হচ্ছে কেউ বাড়াবেই না খরচ, সেক্ষেত্রে অপরিবর্তিত থাকছে, নো চেঞ্জ, যেটা আমি প্রথম টাইপ 1-এ দেখিয়েছি। আবার এখানে যেটা দেখছি সেটা কিছুটা হলেও বাড়াচ্ছে, তখন কিভাবে হবে, এরকম একটা অঙ্ক আগে খুঁজি, দাঁড়াও। এটা যেমন দেখো, পড়ো অঙ্কটাকে পড়ো, তারপর আমি যাচ্ছি অঙ্কে। এটাই লাস্ট টাইপ, আজকে লাস্ট, এটা টাইপটা শেষ করে দেবো আজকে, নিয়ে টাইপ 7-এ কাল থেকে হবে। পড়েছো? চিনির মূল্য 20% বৃদ্ধি পাওয়ায় এক পরিবার চিনির ব্যবহার কত কমাবে, যার ফলে খরচ মাত্র 10% বৃদ্ধি পায়। দেখো চিনির মূল্য ইন্টু, একে যদি আমি ব্যবহার দিয়ে গুণ করি, মানে কেজি আর কি, এটা প্রাইস, এটা কেজি, কত কেজি চিনি ব্যবহার করি, এটা সমান পাই আমি খরচ, মানে কত টাকা আমার পকেট থেকে যাচ্ছে। এরপর কেসটা কি হচ্ছে, চিনির মূল্য 20% বাড়াচ্ছে, বৃদ্ধি পেয়েছে, সে খরচ কিন্তু 10% বৃদ্ধি করছে, তাহলে তার ব্যবহার কত পার্সেন্ট কমবে, বা ব্যবহারে কি পরিবর্তন হবে, এটা জানতে চেয়েছে। একদম বেসিক নিয়মটা আগে দেখিয়ে দিই, তারপরে আমি কিভাবে করব, আমাদের অ্যাপ্রোচ কি হবে সেটা আগে দেখো। 20% বৃদ্ধি মানে কি, 20% মানে হচ্ছে 1/5, অর্থাৎ 5 টাকা ছিল আগে, এখন কত হয়েছে 6 টাকা। এটা ওল্ড, এটা নিউ, আগে 5 এখন হচ্ছে 6। আর খরচ, খরচ 10% বৃদ্ধি মানে কি, আগে যদি সে 100 টাকা খরচ করতো, এখন কত খরচ করছে 110 টাকা খরচ করছে। তাহলে দেখো আমি এখানে খরচের ঘরে লিখছি, আগে যদি 100 টাকা খরচ করতো, তুমি 10ও ধরতে পারো,
চলো 10, এখন 11 টাকা খরচ করবে। খরচটা তার ফিক্সড হয়ে গেল। কিরকম ফিক্সড? আগে 10 টাকা খরচ করতো, 5 টাকা কেজি চিনি কিনে নিয়ে আসতো, আর এখন 11 টাকা খরচ করছে, 6 টাকা কেজি চিনি হয়ে গেছে। তাহলে দেখো তুমি বলবে যে আগে আমি কত কেজি চিনি ব্যবহার করতাম, তুমি বলবে 2 কেজি চিনি ব্যবহার করতাম। কারণ কি 5 টাকা দর, 10 টাকা খরচ করতো, তাহলে 2 কেজি চিনি খেতে। এখন কত কেজি চিনি খাবে? তুমি 11 টাকা নিয়ে গেছো, 6 টাকা দাম, 6 টাকা চিনির কেজি দাম, তুমি কত কেজি চিনি পাবে? 11/6 কেজি চিনি পাবে, বলো হ্যাঁ কি না? তাহলে তুমি কত কেজি চিনি কম খাচ্ছ? তাহলে 2 থেকে এটা বাদ দিয়ে দাও, 2 মাইনাস 11/6, এই কেজি চিনিটা আমি কম খাচ্ছি। কতর মধ্যে কম খাচ্ছি? 2 এর মধ্যে কম খাচ্ছি। তাহলে 100-র মধ্যে কত? এত বড় হবে না, এটা আমি ট্রিক্স দেখাবো তোমাদের, জাস্ট বেসিকটাকে দেখো। তাহলে এটা যদি আমি কাটাকুটি করি, এখানে করছি 12 মাইনাস 11 মানে 1/6, নিচে হচ্ছে 2, তাহলে 1/12, ঠিকঠাক করলাম। 6 দিয়ে 12, হ্যাঁ 1/12 ইন্টু 100, তাহলে কত হচ্ছে 100, 4 দিয়ে কাটো, 4 3 12, 4 2500, 25/3 মানে হচ্ছে 8.13%। কি হবে? বৃদ্ধি না হ্রাস? কমিয়েছি তো। আগে 2 কেজি খেতাম, এখন এত কেজি খাচ্ছি, 11/6 কেজি খাচ্ছি, মানে 2 কেজি থেকে কম খাচ্ছি, নিশ্চয়ই বুঝতে পারছো। এটা যদি 12 হতো তাহলে 2 কেজি হতো। স্যার ক্যালকুলেশনটা দেখুন তো একবার। ক্যালকুলেশন 12 এখানে দেখাবো না চেক করব? চেক করে দেখেন, চেক করে। আচ্ছা আচ্ছা, দেখো এখানে আমি যেটা বিয়োগটা করেছি, 6 লসাগু হবে, 6 এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে দেখো 2 6 12 মাইনাস 11, 1 6, নিচেই ছিল 2, এই 2টা ছিল নিচেই। তাহলে দেখো তুমি এভাবে করতে পারো, 1 6 আছে, তাহলে 6 এর সঙ্গে 2টা গুণ হবে, মানে 1/12 হবে। ও স্যার বুঝতে পেরেছি, ওকে। ঠিক আছে, তুমি 2টা উপরে উঠবে না কিন্তু, 2 এখানে কিছু নেই মানে 2/1 আছে। দেখো এটা একটু বলে দিই, তোমাদের কনফিউশন হতে পারে, নো প্রবলেম। দেখো আমি ব্যাপারটা কি হচ্ছে, কেসটা একবার দেখে নাও। 2 এর তলায় কিছু নেই মানে 1 আছে, এটা হচ্ছে সব থেকে বড় লম্বা বাইটা। 2 এর তলায় কিছু নেই মানে 1 আছে, এরপর দেখো 1 6 ভাগ 1 2/1 বলতে পারি, এটা তো ভাগ চিহ্ন। এই চিহ্নগুলো মানে কি, এই যে লাইনটা দিয়েছি, এটা মানে ভাগ চিহ্ন, তো আর কিছুই না। তাহলে দেখো ভাগটাকে যদি আমি গুণ করি উল্টে যাবে, 1/2 হয়ে যাবে। নিয়ে দেখো তলায় তলায় 6 আর 2 12 গুণ হয়ে যাবে না, তো সেই জন্যই ডাইরেক্ট করলাম 1/12। কনসেপ্টটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপর 1/12 ইন্টু 100 ছিল 100/12, কাটাকুটি করে 8.13%। এটা গেল বেসিক নিয়ম, তুমি এভাবে করতে পারো, বাট পরীক্ষার খাতায় আমরা করবো না এভাবে। বলো। নিউ 6 যেটা দেখেছেন, যে ওল্ড ছিল 5, হুম, ওটা বুঝে গেছি। কথা তোমার শোনা যাচ্ছে না। কি হলো, কথা শোনা যাচ্ছে না ভাই? বলো, এরপর বলো, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন আমার কথা? হুম 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 বলছি এই যে ওল্ড 5 দেখেছেন, হুম। এই যে নিউ 6 দেখেছেন, একটু ঘুরিয়ে দেন। গুলিয়ে যাচ্ছে না, গোলাবে তো, আমি বলেছি গোলাবে না, তুমি লেট করেছো তো। উফ, ঠিক আছে, নো প্রবলেম। দেখো লেট করবে না ভাই, একদম খুব প্রবলেম হয়ে যাবে, বাকি ছেলেদের প্রবলেম হবে, সব থেকে বড় এটাই। দেখো 20% বৃদ্ধি বলেছে, প্রথম ক্লাসটা দেখেছো? 20% মানে কত, 1/5। তাহলে 5 যদি আগে ছিল, 1 বেড়ে যাচ্ছে, তোমার কাছে 5 টাকা ছিল, 1 টাকা বাড়ছে, তাহলে এখন ক টাকা হবে? আগে ছিল 5 টাকা, এখন 6 টাকা, সেটাই। হ্যাঁ, বুঝে গেছি। চলো এটা ট্রিক্সটা দেখাবো না, হ্যাঁ দেখো কিভাবে আমরা পরীক্ষার খাতায় করব, কিন্তু একটু সাবধান, ট্রিক্স বলেছি তার মানে সাবধান। আমি ট্রিক্স কথাটা যখন ইউজ করব তখনই সাবধান হয়ে যাবে, কারণ এই জিনিস ভুল হবার জিনিস। আমরা কি দেখছি, 20% বৃদ্ধি পাচ্ছে, তো আমরা কি করব, 20% এখানে একদিকে লিখবো 120, আর 10% আমি বৃদ্ধি করছি খরচ, তাহলে টেনে এদিকে লিখবো 110। কেন হচ্ছে এটা, আমি একটু ভুল করেছি, যদি এগুলো না ভেঙে নিয়ে করতাম তাহলে বোঝাতে পারতাম এটা। যাই হোক, দেখো 120, 20% বৃদ্ধি পেয়েছে, মানে আগে যদি 100 ছিল এখন হয়েছে 120, আমি সেটা লিখেছি ডাইরেক্ট, কোনো কাটাকুটি করলে কিন্তু হবে না এখানে। আগে ছিল 100, মানে নতুনটা লিখেছি দেখো 120টা, আর 10% বৃদ্ধি করছে, এখানে লিখেছি 110।
110। এখন দেখো 120-কে যদি তুমি 110 করতে চাও, এরপর উল্টো দিকে আমি চিন্তা করছি, 120-কে যদি তুমি 110 করতে চাও কি করবে? 10 কমাবে। তাহলে কাকে আমি কমাচ্ছি? 120-কে কমাচ্ছি। তাহলে 120-র মাথায় চেপে যাবে -10। চিন্তাটা তোমাকে এদিক থেকে করতে হবে, চিন্তাটা এদিক থেকে করতে হবে বারবার যখন দুটো চেঞ্জেস দিয়ে দেবে। তাহলে দেখো উপরে হচ্ছে -10/120, এটাকে তুমি 100 দিয়ে গুণ করো। দেখো একটা শূন্য, এখানে একটা শূন্য, উপরে 100/12, 4 দিয়ে কাটছি 25, নিচে 4, 3 12, 25/3 মানে 8 পূর্ণ 1-এর 3। এই মাইনাস কি বলে দিচ্ছে? কমাতে হবে। তাহলে ব্যবহার 8 পূর্ণ 1-এর 3% কমতে হবে। আমি আরেকবার বলে দিচ্ছি। বলেছিল চিনির দাম 20% বেড়েছে, তাহলে নতুন এখন কত হয়েছে? 100-র মধ্যে যদি তুলনা করা হয় 120 হয়েছে। ব্যবহার কি পরিবর্তন হবে যার ফলে খরচ 10% বাড়বে? তাহলে খরচ এখন কত করেছে? সে 110 টাকা করেছে। কাটাকুটি করবে না এখন, করতে পারো, না করলেও অসুবিধা নেই। 120 এখানে 110, তুমি শূন্যগুলো কাটতে পারো, এর বেশি কিন্তু কাটতে পারবে না। সব থেকে বেটার হয় কিচ্ছু হাত দেবে না, 20% বলেছে 120 লিখে দেবে, 10% বৃদ্ধি 110 লিখে দেবে। তাহলে আমি এই 120-কে 110 করবো, আমাকে তাহলে 10 মাইনাস করতে হবে, তবেই আমি 110-এ পাবো। তাহলে এই -10টা 120 ওপরে যাবে, এর উপরে চাপিয়ে দিও না আবার। তাহলে এখানে গেল, এখানে শূন্য, এরপর এটা ফ্র্যাকশনে পেয়েছি আমি, এটাকে 100 দিয়ে গুণ করবো পার্সেন্টেজ বের করার জন্য। তাহলে কাটাকুটি করো, দেখো -25/3 আসছে, দ্যাট মিনস -8 পূর্ণ 1-এর 3, মাইনাস কি বলে দিচ্ছে? আমাকে কমাতে হবে। বোঝাতে পারলাম? ট্রিক্সটা কি বোঝা গেল? বা ট্রিক্স আবার কি বুঝবে? ট্রিক্স এটা হবে বেস্ট মেথড। এরকম অঙ্ক আমি আরো দিচ্ছি তোমাদের, চাপ নিও না। আচ্ছা, এই অঙ্কটা করার আগে, এর আগে একটা অঙ্ক ছিল এটা। দেখো এখানে ক্ষেত্রফলে চেঞ্জেস দিয়েছে আর দৈর্ঘ্যেতে চেঞ্জেস দিয়েছে, আমাকে মাঝেরটা বের করতে দিয়েছে, তাই না? তাহলে আমাকে সেম লাগাতে হবে রুল। তাহলে আমি কিভাবে করব? অঙ্কটা পড়তে পড়তে হবে। 10% বৃদ্ধি তার মানে 110, প্রস্থ 20% বৃদ্ধি মানে 120। তাহলে 110-কে 120 করতে হলে কি করতে হবে? আমাকে 10 বাড়াতে হবে, তাহলে +10 ওপরে। এখানে প্লাস মাইনাসের গল্পটা এই জন্যই বলছি কারণ এখানে অপশন গুলো থাকবে সেরকম। তাহলে দেখো এটাকে আমি 100 করব, মানে পার্সেন্টেজ করব ইন্টু 100, ক্যান্সেল হচ্ছে 100/11 মানে 9 11 99, 9 পূর্ণ 9 11 99, তো 9 পূর্ণ 1/11 হচ্ছে না সৌভিক? এত পার্সেন্ট কি হবে? বৃদ্ধি হবে। প্রস্থর বৃদ্ধি হবে এত পার্সেন্টেজ। সবার বোঝা গেছে? দেন দিস ওয়ান, দেখো ওই অঙ্কটা আমি মডিফাই করেছি এবং এটা আজকে লাস্ট অঙ্ক আই থিঙ্ক। পরে অঙ্ক আরেকটা অঙ্ক রয়েছে, এটা সেকেন্ড লাস্ট অঙ্ক। কি ক্লাস ভালো লাগছে তো? না কি মনে হচ্ছে গতানুগতিক প্রসেসে চলছে, সবাই যা করায় আমিও তাই করাচ্ছি? না স্যার, ভালো লাগছে না। চিনির মূল্য 32% বৃদ্ধি পাওয়ায় এক পরিবার তাদের খরচও 10% বৃদ্ধি করলো। পরিবারটি আগে 396 কেজি চাল, ওহো আগে চালই আছে না, আমি চিনি বলছি, যাই হোক, চাল খেলে এখন কত কেজি চাল খাচ্ছে? বাংলাতে যদি ভাষাটা আঞ্চলিক ভাষা হয়ে যেতে পারে, ঠিক আছে, গ্রাম্য ভাষায় আমি ট্রান্সলেট করে দিয়েছি, তো এখানে আবার ভুল খুঁজতে যাবে না কেউ, জাস্ট মানেটা বুঝতে পারছো কিনা বলবে, ঠিক আছে?
দেখো চালের মূল্য 32% বৃদ্ধি পেয়েছে, তার মানে আমি 132 লিখবো। আর খরচ 10% বৃদ্ধি পাচ্ছে, মানে 110 লিখবো। তাহলে দেখো 132 কে যদি আমি 110 করতে চাই, তাহলে কি করতে হবে? কমাতে হবে। কত? 22 কমাতে হবে, তাই না? তাহলে এর উপরে লিখবো 22। কাকে কমাচ্ছি? 132 কে কমাচ্ছি, তার মাথায় লিখলাম। ঠিক আছে, এরপর দেখো 22/132। এরপর আমি আর পার্সেন্টেজ করতে যাব না, প্রশ্নে তো পার্সেন্টেজ চাইনি যে কত পার্সেন্টেজ কমাতে হবে। প্রশ্নে বলেছে আগে 396 কেজি খেলে এখন কত খাচ্ছি, এটাই আমার প্রশ্ন বলেছে। তাহলে দেখো এটা যদি আমি একটু কাটাকুটি করি 11 দিয়ে, এটা 2, এটা 11 22 বা 1/6, -1/6 ছিল। এই 1/6 ফ্র্যাকশনটা কি? নিচেরটা কি? নিচেরটা হচ্ছে আমার ওল্ড কনজাম্পশন। আগে আমি যদি 6 কেজি খেতাম, এখন 1 কেজি আমাকে কম খেতে হবে। আগে যদি 6 কেজি খেতাম চাল, এখন আমাকে 1 কেজি কম খেতে হবে। তাহলে এখন আমি কত কেজি খাচ্ছি? 5 কেজি খাচ্ছি। ছেষট্টি তো অ্যান্সার বলেনি, -66 করে দিয়েছো। দেখো এখন আমি তাহলে 5 কেজি খাচ্ছি। প্রশ্নে বলেছে না আগে আমি 396 কেজি খেতাম, তাহলে আমি বলতে পারি এই 6 মানটা, এই 6 রেশিওর মানটা হচ্ছে 396 কেজি। তাহলে 5 রেশিওর মান কত হবে? তাহলে 396/6 ইন্টু 5, 6 6 36, সুন্দরভাবে কাটবে। 6 6 36, এখানে 6 6 36, 66 ইন্টু 5, 35 না, হলো 3, 35 36, 330 কেজি। তাহলে এখন আমি কত কেজি চাল খাচ্ছি? 333 কেজি চাল খাচ্ছি। প্রশ্নটা যদি এভাবে বলতো যে এখন আমাকে কত কেজি চাল কম খেতে হচ্ছে, তখন সৌমেন যে অ্যান্সারটা দিয়েছিল 66 কেজি, সেটা হতো। তখন আমি কার মান বের করতাম? তখন আমি 1 রেশিওর মান বের করতাম। হ্যাঁ, 330 কেজি হবে। এখন আমি 330 কেজি খাচ্ছি, তাহলে এখন যদি প্রশ্নটা দিত যে এখন আমি কত কেজি চাল কম খাচ্ছি, তাহলে তখন তোমাকে 1 রেশিওর মান বের করতে হতো, অর্থাৎ 66 কেজি। বোঝা গেছে সবার? দারুণ অঙ্ক। অ্যান্ড আজকের লাস্ট অঙ্ক, আমরা পার্সেন্টেজ যেমন দেখছি টাইপ ওয়াইজ ভাগ করা আছে, প্রত্যেকটা চ্যাপ্টারই টাইপ ওয়াইজ ভাগ করা থাকবে। এমনকি পরিমিতি থেকে শুরু করে জ্যামিতি বলো, ত্রিকোণমিতি বলো, সব টাইপ ওয়াইজ ভাগ করা আছে। মানে 95% তোমার কভার হবে, আর 5% সেটা তোমাকে নিজের। আর আমার মতে পরীক্ষায় 30টা অঙ্কের মধ্যে তোমাকে 30টাই করার দরকার নেই পরীক্ষাটা ক্র্যাক করার জন্য। যদি তুমি 30টাই করো, তাহলে বাকিগুলো তোমার ছেড়ে যেতে পারে। তো কিভাবে কি এক্সাম দিতে হবে, আর এক্সাম তো সব অ্যান্সার করার জন্য না, কিছু অ্যান্সার আছে, কিছু কোশ্চেন আছে যেগুলো আমাদের ছাড়তে হবে। কারণ এক্সামটা শুধু দিলেই হবে না, আমাকে বুঝতে হবে যে আমি কোনটা পারবো আর কোনটা ছাড়বো। এটা যখন তুমি বুঝতে পারবে, তাহলে দেখবে তুমি 100টার মধ্যে 85 অ্যান্সার করে দিয়ে চলে আসতে পারছো। মানে সব ওভারঅল বললাম। তবে আমি তোমাদের কথা দিচ্ছি 30টা অঙ্কের মধ্যে আমার নোট পড়ে গেলে তুমি 25+ ইজিলি করতে পারবে, 25 to 27 8। বাকি দুটো অঙ্ক যদি মনে হয় ভাগ্যক্রমে চলে আসতেও পারে কমন বেসিক থেকে, বা তোমাকে কি করতে হবে, একটু কষ্ট করে সময় নিয়ে অঙ্কটা সলভ করতে হবে, যদি তোমার প্র্যাকটিস ভালো থাকে। কারণ আমি তোমাকে বলবো না যে আমি 100% তোমাদেরকে আমি সহজ করে দিতে পারবো না, আমার সম্ভব না, আমি নিজেই পারি না। আর 144 কেজি আনসার হবে স্যার। 144 কেজি, আমি দেখছি দাঁড়াও। ঠিকঠাক ভাবে করেছো তো ভাই? আই থিঙ্ক, দেখা যাক। চিনির মূল্য 10% বৃদ্ধি, 10% হ্রাস পাওয়ায় এক পরিবার খরচ 5% কমিয়ে দিল। আচ্ছা ঠিক আছে। এখানে দেখো 10% হ্রাস পেয়েছে, তার মানে 90 হয়েছে, আর 5% কমিয়েছে মানে 95 হয়েছে, বলতে পারি।
তাহলে দেখো 90 কে 95 করতে হলে 5 আমাকে বাড়াতে হচ্ছে, তাহলে +5 উপরে গেল। এখন দেখো প্রশ্নে কি বলেছে, এর ফলে পরিবারটি 5 কেজি চিনি বেশি পাচ্ছে। আর কিন্তু আমি কাটাকুটি এখানে করতে যাব না, কারণ এই 5/90 আমি ফ্র্যাকশনটা পেয়ে গেছি, যেখানে 90টা আমাকে দেবে ওল্ড প্রাইস, মানে ওল্ড কেজি, কত কেজি চিনি খেতাম আগে, আর এই 5 কেজিটা বলবে এখন আমি কত কেজি চিনি বেশি পাচ্ছি। কারণ কি এখানে +5 এসেছিল তাই বেশি পাচ্ছি, যদি -5 আসতো 5 কেজি কম পাচ্ছি। তাহলে দেখো এখন এখানে বলেই দিয়েছে পরিবারটি এখন 5 কেজি চিনি বেশি পাচ্ছে, তাহলে উপরে তো 5 চলে এসেছে, তার মানে বলতে পারি পরিবারটি 5 কেজি চিনি বেশি পাচ্ছে এখন। তাহলে আগে কত কেজি চিনি ব্যবহার করতো বলো? 90 কেজি। যদি বলে এখন কত কেজি চিনি ব্যবহার করে, তাহলে 90 + 5 95 কেজি, যে কোনো তিনটে দিতে পারে। বোঝা গেছে? যদি এটা এখন কিন্তু, হ্যাঁ দেখবে আমি কিন্তু, আমরা 10% বৃদ্ধি ভেবেছিলাম, তারা ওরা করতে গিয়েছে। আচ্ছা নো প্রবলেম নো প্রবলেম, এখন ভুল করো, এখন মানে জি ভরকে ভুল করো, ঠিক আছে? ভুলটা হবে। কি বলছো? আচ্ছা রিপিট বলছি। একটু এটা বুঝিয়ে দেবে, এর ফলে পরিবর্তে এখন 5 কেজি চিনি বেশি ব্যবহার করলো, এবার 5/90 এটা একটু বুঝিয়ে দেবে। দেখো তৃষাও দেখে নেবে কেসটা কি হচ্ছে। এতদূর ঠিক আছে, 90 95 উপরে 5, এখানে কি 90 কে 95 করতে হলে আমাকে 5 বাড়াতে হয়েছে, মানে +5। তাহলে আমি শুধুমাত্র এই ফ্র্যাকশনটা নিয়ে এরপর আমি কাজ করব। এই ফ্র্যাকশনটার কোনটা কি সেটা আগে ভালো করে জানতে হবে আমাদের। ফ্র্যাকশনটা আমাকে কি বলছে, ভগ্নাংশটা কি বলছে, আমি কাটাকুটিটা করছি না। দেখো আমি 90টায়, নিচের 90টা আমাকে বলছে আমি ওল্ড কনজাম্পশন, মানে ওল্ড কেজি ধরে নিচ্ছি আমি, আগে আমি এত কেজি খেতাম, এখন দাম কমেছে, আমিও খরচ কিছুটা কমিয়েছি, যার ফলে দেখা যাচ্ছে আমি 5 কেজি বেশি পাচ্ছি। মানে ফ্র্যাকশনটা থেকে বলছি আমি, কিন্তু ফ্র্যাকশনটা থেকে বলছি 5 কেজি বেশি পাচ্ছি। বেশি মানে এখানে প্লাস চিহ্ন আছে যেহেতু বেশি পাচ্ছি। এখন প্রশ্নের সঙ্গে একটু সম্পর্কটা করো, প্রশ্নে বলে দিয়েছে পরিবারটি এখন 5 কেজি চিনি বেশি ব্যবহার করছে, তাহলে আগে কত খেত? তাহলে দেখো এখানে আমি ফ্র্যাকশনে দেখতে পাচ্ছি 5 কেজি চিনি পরিবারটি বেশি খাচ্ছে, আগে যদি সে 90 কেজি খেত তাহলে সে 5 কেজি চিনি এখন বেশি খাচ্ছে, তার মানে নিচেরটা হচ্ছে অ্যান্সার আমার, 90 কেজি চিনি সে আগে খেত, তাহলে এখন সে 5 কেজি চিনি বেশি খাচ্ছে, যেটা প্রশ্নের সঙ্গে মিলে যাচ্ছে। তাই আমি বলতে পারি 90 কেজি চিনি সে আগে খেত। তাহলে এখন কত খাচ্ছে যদি জিজ্ঞাসা করতো, তাহলে 90 + 5 হতো, মানে এখানে যেহেতু ফ্র্যাকশনে মানে পার্সেন্টেজে বলেনি তাই ইনটু 100 করতে হতো পার্সেন্টেজে বললে, বাট আমাকে ডাইরেক্ট কেজি জানতে চেয়েছে, তাহলে 90 + 5 মানে 95 কেজি এখন খাচ্ছে। বোঝা গেছে তৃষা বা সৌভিক? দেখো এই জিনিসগুলো, মানে এই যেটা বললাম আমি, একটু ট্রিক্সের মতো হয়ে যাচ্ছে বিষয়টা, যদি তোমার মনে হয় যে জিজ্ঞাসা তো করতেই হবে, এরপর তুমি পয়সা দিয়ে পড়ছো ভাই, তুমি তোমার জিনিসটা বুঝে নেবে। আমি তো বলছি তোমরা জিজ্ঞাসা করো, কারণ যতক্ষণ না তুমি জিজ্ঞাসা করবে ততক্ষণ তোমার বিষয়টা ক্লিয়ার হবে না। তুমি যদি একটা যোগও না বুঝতে পারো আমাকে বলবে, আমি তোমাদের এতটাই বলছি। আর আমি দেখবে খুব যে হাই স্পিডে পড়াচ্ছি তা কিন্তু না, আজকে আমি একটা টাইপের 3টে টাইপ দেখালাম তোমাদের, আর এই টাইপের এর বাইরে তুমি কোথাও অঙ্ক পাবে না। যত রকমের টাইপ এখানে হতে পারে আমি কিন্তু ঢুকিয়ে দিয়েছি এর ভেতরে, ঠিক আছে? তুমি এই পার্সেন্টেজটা চেক করো তাহলেই বুঝতে পারবে। শুধু পার্সেন্টেজ না, সব চ্যাপ্টারই আছে এরকম, সব অঙ্ক আমি যতটা পেরেছি 95% কভার করার চেষ্টা করেছি। আরো আপডেট হচ্ছে, যত দিন যাচ্ছে আমি আপডেট করছি, কোনো যদি মনে হয় যে না এই জায়গাতে একটু আপডেট করতে হচ্ছে করে দিচ্ছি। তো আজকের ক্লাস এ পর্যন্তই, ঠিক আছে? দাদা তাহলে তো 90 কেজি এখন ব্যবহার, মানে এখানে বলছে যে আগে কত কেজি ব্যবহার করতো, তাহলে 90 কেজিটা হবে। আগে 90 কেজি ব্যবহার করতো, এখন কত কেজি? আমি দেখো কোশ্চেনটাকে চেঞ্জ করে দিচ্ছি, আমি বারবার একই কোশ্চেন যেটা দিয়েছে, বুঝতে পারছো, যেটা দিয়েছে আমি সেটাই করছি না, কোশ্চেন তো ঘোরাতেই পারে, হয়তো এই কোশ্চেনটাই দিয়ে দিল। মানে আমাদের ভয়টা কোথায় হয়? কোশ্চেন ঘোরানো নিয়ে। আমরা যদি যে কোশ্চেন প্র্যাকটিস করে যাই সেটাই যদি পরীক্ষায় তুলে দেয় তাহলে তুমি খুব সুন্দর হেসে গেলে করে দেবে, কিন্তু সেটা তো দেয় না অঙ্কের ক্ষেত্রে। ইতিহাস থেকে পড়লে তোমাকে ইতিহাস থেকে ডাইরেক্ট একটা সরাসরি কোশ্চেন দিয়ে দিতে পারে, তোমার পড়া থাকলে তুমি করতে পারবে, নাহলে করতে পারবে না। আর তোমরা সেটা অঙ্কের ক্ষেত্রে ভেবে নাও যে অঙ্কে যদি আমি আগে করে থাকি অঙ্কটা তাহলে আমি পরীক্ষার খাতায় করতে পারবো, তোমাদের ধারণাটা এরকম তৈরি হয়ে গেছে। কিন্তু অঙ্কে আমি তোমাদের বলে দিচ্ছি,
অঙ্ক তুমি কখনোই কোনোদিন কমন পাবে না, এটা তুমি লিখে নাও। আর যদি কমন আসেও তাহলে প্রিভিয়াস ইয়ার থেকে কমন আসে। আমার নিজের ক্ষেত্রেই বলি, পার্সেন্টেজের যখন আমি 2018 প্রথম সিজিএল দিই তখন পার্সেন্টেজ থেকে একটা ভোটের অঙ্ক এসেছিল যেটার অ্যান্সার হচ্ছে 168,00 মুখস্থ হয়ে গেছে, কারণ আমি 3বার কমন পেয়েছি এই অঙ্কটা, 3বার। 2018 একবার এসেছিল, আমি করতে পারিনি, অন দ্য স্পট। তারপর এসআই এর 2019 যখন আমি প্রি পরীক্ষা দিই সেম কোশ্চেন এসেছিল, তখন আমি ক্যালকুলেশন করতে গিয়ে ভুল করছিলাম বারবার, কিন্তু আমার অ্যান্সারটা মুখস্থ ছিল, এতটাই প্র্যাকটিস ছিল আমার অঙ্কটা। কারণ আমি কি প্রিভিয়াস ইয়ার ফলো করতাম, আমি যা করি প্রিভিয়াস ইয়ার থেকে। আদার্স কোনো মক টেস্ট বাজার বলো যেখান থেকে খুশি বলো, আমি কিন্তু মক টেস্ট পারচেস করিও না আর দেখিও না আমি। আর গ্রুপের অঙ্ক বলো, এই অঙ্ক ফেসবুক টেসবুক কিচ্ছু দেখি না আমি, কোনো প্রয়োজন নেই তো দেখার। প্রিভিয়াস ইয়ার দেখবে প্রচুর অঙ্ক রয়েছে, ওগুলো থেকেই কিন্তু রিপিট চলে আসে। আবার 2019 যেমন হলো তেমনই প্রিভিয়াস এক্সাম বলছি, যে কোনো এক্সাম। দেখো আমি বলি সিজিএল প্রির অঙ্ক আমি পেয়েছি এসআই প্রিতে, সাব ইন্সপেক্টর। সিজিএলটা কেন্দ্রের, সাব ইন্সপেক্টর রাজ্য সরকারের ডাব্লিউবিপি, তাহলে কি কমন এলো তো কেন্দ্র থেকে। আবার এনটিপিসি রেলে, মানে কাকতালীয় বলতে পারো ব্যাপারটা, হয়তো তোমাদের আমি বানিয়ে বলছি না, আমার কাছে পুরো প্রুফ আছে, কাকতালীয় ব্যাপারটা জিনিসটা না। এনটিপিসি সেম কোশ্চেন দিয়েছিল, তখন আমি সলভ করি নাই, দেখে অপশন দেখে উত্তর মেরে দিয়ে চলে এসেছি, ডাটা সহ কমন ছিল। মানে অঙ্ক কমন আসে না এটাও অতটা ঠিক না, বাট যদি কমন আসে সেটা প্রিভিয়াস ইয়ার থেকেই আসে। তো সেজন্যই আমি তোমাদের বলি যে প্রিভিয়াস ইয়ারটা অবশ্যই ফলো করো যে কোনো এক্সামের ক্ষেত্রে, এটা ইম্পর্টেন্ট। কোনো মক টেস্ট থেকে তুমি কোন অঙ্ক কমন দেখাও তো যে এই মক টেস্ট থেকে এসেছে, প্রিভিয়াস ইয়ার সব থেকে বেস্ট হচ্ছে হয় প্রিভিয়াস ইয়ার। এরপর আমার কথাগুলো শুনলে ভালো, না শুনলে আরো ভালো। দাদা বলছে যে একটা এক্সাম দিব সেটাই না দেখে